এটা সরো, একদম বের করো। আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের জীববিজ্ঞানের রিভিশন ক্লাসে। তোমরা যারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। তোমরা আমাকে একটু বলো যে তোমরা পরিষ্কারভাবে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, সবাই দেখতে পাচ্ছ কিনা। তো আমি তোমরা অলরেডি আমরা পোস্টারে ঘোষণা দিয়েছি, আমার পরিচয় তোমরা সবাই জানো। তারপরও ক্লাসের শুরুতে যারা যুক্ত হচ্ছ, যারা প্রথমবারের মতো আমাদের গ্রুপে যুক্ত হচ্ছ, হয়তোবা আমাকে হয়তোবা চেনো না, তাদের জন্য আমি আমার পরিচয়টা শুরুতে একবার দিয়ে নিচ্ছি। এবং ছোট্ট ভাই বোনেরা, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের পড়ালেখায় প্রবেশ করব, কারণ এইচএসসির জন্য, তোমার এসএসসির জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জাস্ট জীববিজ্ঞানের পুরোটা আমাদের সাথে শেষ করো, দেখবে যে জীববিজ্ঞান তোমার সবচেয়ে ইজি সাবজেক্ট বলে মনে হবে। তো আশা করি খুব সুন্দর করে সব দেখতে পাচ্ছ। তোমরা যারা যুক্ত হচ্ছে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। লেটস স্টার্ট, চলো সুন্দর করে শুরু করা যাক। সবার আগে আমরা জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারটা শুরু করার আগে আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই। তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, তারপরে আমরা ঠান্ডা মাথায় আমাদের পড়ালেখা শুরু করব। প্রিয় ভাইয়া এবং আপুটা, আমার নাম তোমরা দেখতেই পাচ্ছ, আমি আমার আইডি থেকে লাইভে গেছি, তার মানে এটাই আমার নাম। আমার নাম ডাক্তার তোফায়েল আহমেদ। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার নামের সামনে ডাক্তার আছে, তার মানে আমি নিশ্চয়ই এমবিবিএস কমপ্লিট করেছি। তো আমি আমার এমবিবিএস কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, যেটাকে বলা হয় ডিএমসি নামে পরিচিত। এবং তোমরা তোমাদের চেয়ে মানে তোমাদের মনে হতে পারে যে আমার নিজেকে এতটা বয়স্ক বলে মনে হয় না, কিন্তু তোমরা এসএসসি কত, তোমরা হলা এসএসসি 2000, তোমরা আগামী বছর এসএসসি দিবা, তার মানে এসএসসি 26। আমি সেখানে হলাম এসএসসি 2010 সালের এসএসসি পরীক্ষা। আমার এইচএসসি হলো 2012 সালে। 2012 সালে এইচএসসি দেওয়ার পর ওই বছর ভর্তি পরীক্ষায় আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই। আমি জাতীয় মেধায় পঞ্চম হয়েছিলাম ওই বছর। এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়াবার পাশাপাশি সরকারি চাকুরি করছি। আমি এই মুহূর্তে বিসিএসে কর্মরত, প্লাস প্লাস আমি উচ্চতর পড়ালেখা করছি, এফসিপিএস ডিগ্রির জন্য পড়ালেখা করছি নিউরোলজি বিষয়ে। তাহলে এই হলো আমার পরিচয়। তোমাদের সাথে ক্লাস করতে করতে, এটা আজকে আমাদের প্রথম ক্লাস করতে করতে সামনে আগামী 2 মাসে তোমাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনে যাব। তোমরা যারা কন্টেস্টে অংশ নিবা, অলরেডি দেখো যে ডিসক্রিপশনে একটা কন্টেস্টের কথা বলা আছে। দেখো ডিসক্রিপশনে একটা কন্টেস্টের কথা বলা আছে। ওই কন্টেস্টে তোমরা যদি অংশ নাও, তাহলে তোমাদেরকে আরও অনেকজনকে ব্যক্তিগতভাবে চিনে যাব। ঠিক আছে, আচ্ছা আমি একটু সাউন্ডটা চেক করে নিই। তোমরা বলছো যে সাউন্ড একটু কম, আমি সাউন্ডটা চেক করে নিই। আচ্ছা, কোনো ডিভাইসে সাউন্ড কম বলে মনে হতে পারে, বাট এমনি যদি সাউন্ড কম বলে মনে হয়, জাস্ট তোমরা ইয়ারফোন ইউজ করো। এমনি আমার ডিভাইসে সাউন্ড একদম ঠিক আছে, সাউন্ডে কোনো অসুবিধা নাই, আমি সাউন্ড একদম ঠিক দেখতে পাচ্ছি। তো যারা একটু সাউন্ড কম বলে, ঠিক আছে তুমি সরো, ঠান্ডা মাথায় ক্লাস নেই। তো যারা সাউন্ড কম বলে মনে করছো তারা জাস্ট ইয়ারফোন ইউজ করো। তো এই হলো আমার পরিচয়। তোমাদের সাথে আস্তে আস্তে আমার পরিচয় হয়ে যাবে। আমরা আস্তে করে সবাই পড়ালেখা শুরু করব। তোমরা শুরুতে খেলে আমাকে একটা কথা বলে নাও, যে তোমরা এই যে জীববিজ্ঞানে যে যতগুলো অধ্যায় আছে, এই অধ্যায় নাম্বার 2 এই চ্যাপ্টারটা একবার হলেও পড়েছো কিনা। একবার খালি এটা বলে দাও যে তোমরা এই চ্যাপ্টারটা পড়েছো কিনা। পড়ে থাকো বা না থাকো, আজকে আমরা একদম A to Z পড়বো, বেসিক থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত আমরা যা পড়বো পরীক্ষায় তাই আসবে। আমি যতটুকু পড়াবো পরীক্ষায় তাই আসবে, একদম 100% এনাফ ইনশাআল্লাহ, একদম 100% এনাফ। বোঝাতে কি পেরেছি? ওকে, তো আমরা A to Z এখান থেকেই পড়া শুরু করব। তাহলে কথা না বাড়িয়ে ঠান্ডা মাথায় আমরা পড়া শুরু করি। তো দেখো, আমি তোমাদের জন্য তোমাদের যে বইটা আছে সেই বইটা এই জায়গায় ওপেন করে রেখেছি, জীবকোষ ও টিস্যু। আমরা বইটাও পড়বো, বইয়ের লাইন টু লাইন আমরা পড়বো, প্লাস তোমাকে এগুলোর কনসেপ্টগুলো ইনশাল্লাহ আলোচনা করে দিব। ঠিক আছে? ওকে, সো দ্যাট ইজ ফাইন। আশা করি অনেকজন তোমরা শুনতে পাচ্ছ। তাহলে সুন্দর, আমরা অধ্যায় 2 জীবকোষ এবং টিস্যু চলো আলোচনা শুরু করি। তো এইখানে তুমি অনেকগুলো কোষ দেখতে পাচ্ছ। তো আমরা শুরু করব, রেডি 1 2 3 আমরা পড়া শুরু করলাম, রেডি একদম পড়া শুরু করে দিচ্ছি। তো এখানে প্রথমে বলা আছে জীবকোষ। তো এই পড়া শুরু করার আগে তোমরা এইটুকু বুঝো কিনা যে আমাদের শরীরটা যে কোষ দিয়ে গঠিত, তোমরা তো এই কথাটা সবাই জানো তাই না? আমাদের মানুষ বলো বা যে কোনো প্রাণী পৃথিবীতে যাদেরই জীবন আছে তাদের জীবনের একককে তুমি যদি বলো
এই জীবনের এককের নাম হলো কোষ। এবং আমি তোমাকে মানুষের শরীরের কোষ সম্পর্কে একটা মজার আইডিয়া দিই। তোমরা কি কেউ বলতে পারবা যে আমাদের শরীরে কতগুলো কোষ আছে? মানুষের শরীরে কতগুলো কোষ আছে? তোমরা অনেকেই আইডিয়া করতে পারো, কিন্তু এক এক বইয়ে এক এক রকম লেখা। বাট আমি তোমাকে একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি। মানুষের শরীরে অ্যারাউন্ড 40 ট্রিলিয়ন কোষ আছে। 40 ট্রিলিয়ন। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 40 ট্রিলিয়ন কোষ আছে। তুমি যখন এইচএসসিতে যাবা তখন দেখবা এটা বইয়ের মধ্যে লেখা আছে 100 ট্রিলিয়ন কোষ আছে। এখন এইটা কত বড় সংখ্যা? এইটা 30 ট্রিলিয়ন কোষ আছে। ভেরি গুড, 30 থেকে 40, হ্যাঁ 30 থেকে 40 ট্রিলিয়ন কোষ। এইটা কত বড় সংখ্যা এটা তুমি কল্পনা করতে পারবা কিনা আমি জানি না, বাট আমি জাস্ট তোমাকে খালি বোঝাবার চেষ্টা করি যে কতগুলো কোষ আছে। এই যে ধরো এইটা আমাদের পৃথিবী, এইটা আমাদের পৃথিবী, আর এইটা হলো পৃথিবী থেকে অনেক দূরত্বে আছে চাঁদ। তুমি একজন মানুষের কোষগুলোকে যদি একটার পর একটা এভাবে বসাতে থাকো, একটার পর একটা বসাতে থাকো, তোমার শরীরে যতগুলো কোষ আছে খুলে খুলে যদি একটার পাশে আরেকটাকে বসাতে থাকো, তাহলে পৃথিবী থেকে এই যে চাঁদের দূরত্বটা তুমি 10 বার আসা যাওয়া করতে পারবা, শুধুমাত্র তোমার শরীরের কোষের যতগুলো কোষ আছে ততগুলোকে তুমি পাশাপাশি বসালে। তার মানে কতগুলো কোষ, বিশাল সংখ্যা। আমাদের শরীরে এতগুলা কোষ আছে। ব্যাপারটা কি দারুণ না? এবং তুমি আরেকটা বিষয় একটু কল্পনা করো, এই যে তোমার শরীরে 40 ট্রিলিয়ন কোষ, কতগুলা কোষ, কিন্তু তুমি যখন তোমার আব্বু আম্মুর পেটে, তোমার আব্বু আম্মুর পেটে তো না, মানে আম্মুর পেটে যখন ছিলা, খেয়াল করো তো, বাবার একটা শুক্রাণু আর মায়ের একটা ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করলো জাইগোট। এই একটা মাত্র কোষ কিন্তু তুমি এবং আমি ছিলাম, মাত্র একটা মাত্র কোষ। এই কোষটার নাম হলো জাইগোট। এই জাইগোটটা বিভাজিত হয়ে হয়ে, এই জাইগোটটাই বিভাজিত হয়ে হয়ে, চিন্তা করতে পারো, এইটা বিভাজিত হয়ে হয়ে আজকে 40 ট্রিলিয়ন কোষ হয়েছে। তার মানে সত্য কথা কি, তোমার আমার সবার জন্ম কতগুলা কোষ থেকে? একটা মাত্র কোষ থেকে। এই যে জাইগোট, এই একটা মাত্র কোষ থেকে পৃথিবীর যত মানুষ এসেছে সবাই এই একটা মাত্র কোষ থেকে এসেছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? ব্যাপারটা কি দারুণ না? তুমি একটা মাত্র কোষ ছিলা, সেখান থেকে আজকে 40 ট্রিলিয়ন কোষ। তার মানে এই কোষটা কতটা দারুণ, কতটা পাওয়ারফুল, এর মধ্যে কত পাওয়ার দেওয়া আছে যে সব রকম কোষে পরিণত হতে পারে। আমাদের শরীরে এখন 40 ট্রিলিয়ন কোষ, বিশাল একটা ব্যাপার, তাই তো? তো সেই কোষ নিয়ে আমরা আজকে পড়ালেখা করব। এই চ্যাপ্টারে সেই কথাগুলোই বলা। আমরা একটা কোষের ছবি দেখব, সেখান থেকে আস্তে আস্তে পড়ালেখা করব। বাট তোমাকে জাস্ট পড়ানোর শুরুতে আমি একটা অর্গানোগ্রাম লিখে দিই, এই কথাটা তোমাকে জানতে হবে। আমাদের শরীরের গাঠনিক এবং গাঠনিক এককের নাম কি? আমাদের শরীরের গাঠনিক এককের নাম হলো কোষ। ঠিক আছে, এইটা ঠিক আছে। কিন্তু অনেকগুলো কোষ, ধরো n সংখ্যক কোষ, অনেকগুলো কোষ একসাথে মিলিত হয়ে যেই জিনিসটা তৈরি করে তার নাম হলো টিস্যু। এই চ্যাপ্টারেই তুমি সেই আলোচনাটা পাবা। অনেকগুলো কোষ একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? তৈরি করে টিস্যু। টিস্যু কি জিনিস আমরা সামনে পড়ব। আবার তোমাকে যদি প্রশ্ন করে অনেকগুলো টিস্যু একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? অনেকগুলো টিস্যু একসাথে মিলে তৈরি করে অঙ্গ। আবার তোমাকে যদি প্রশ্ন করে অনেকগুলো অঙ্গ একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? তুমি উত্তর দিবা অনেকগুলো টিস্যু একসাথে মিলিত হয়ে তন্ত্র তৈরি করে। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এই সিরিয়ালটা কিন্তু এই চ্যাপ্টারে সুন্দর করে দেওয়া আছে। আমি তোমাদেরকে বইয়ের মধ্যে দেখাই দেই। আমরা এই পুরো চ্যাপ্টারটা আলোচনা করব। আজকে আমরা কোষ নিয়ে আলোচনা করব, নেক্সট দিন আমরা টিস্যু নিয়ে আলোচনা করব, অঙ্গতন্ত্রটাও পরের দিনই আলোচনা করব। দেখো, তুমি যদি বইটা খুলে দেখো, প্রথমে আলোচনা কি? জীবকোষ। তোমার বইয়ের প্রথম আলোচনাটার দিকে তুমি তাকাও, সুন্দর করে জীবকোষের আলোচনা দেখো। জীবকোষের আলোচনা চলছে 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 চলছে, কোষের আলোচনা দেখো চলতেছে, এখনো চলছে চলছে চলছে। এই যেই মুহূর্তে কোষের আলোচনা শেষ হয়ে গেল, দেখো শুরু হলো কিসের আলোচনা? শুরু হলো টিস্যুর আলোচনা। দেখতে পাচ্ছি? তাহলে কোষের পরে কিসের আলোচনা দেওয়া? কোষের পরে টিস্যুর আলোচনা দেওয়া। তারপরে দেখো টিস্যুর আলোচনা চলছে, উদ্ভিদের টিস্যু, উদ্ভিদের টিস্যু, তারপরে প্রাণীর টিস্যু, চলছে চলছে চলছে। তুমি এই যে দেখো, টিস্যুর পরেই অনেকগুলো টিস্যু একসাথে মিলিত হয়ে তারপর দেখবা যেই আলোচনাটা দেওয়া আছে,
গেল কোথায়, গেল কোথায়? এই যে টিস্যু এখনো চলছে। দেখো চ্যাপ্টারটার নামই কিন্তু জীবকোষ ও টিস্যু। তার মানে এই চ্যাপ্টারে তুমি মূলত কোষ এবং টিস্যু নিয়ে আলোচনা করবা, কিন্তু অঙ্গ এবং তন্ত্র নিয়ে আলোচনা করবা না। কিন্তু দেখো সবার শেষে অঙ্গ এবং তন্ত্র নিয়ে বলা আছে। তো ভাইয়া তুমি বলতে পারো যে ভাই এখানে শুধুমাত্র অঙ্গ এবং তন্ত্রের কথা বলা কেন, মানে অঙ্গ এবং তন্ত্রের আলোচনা এই বইয়ে করা নাই কেন? ব্রাইটনেসটা কমাও। অঙ্গ এবং তন্ত্রের আলোচনা তুমি যখন ক্লাস 11-12-এ উঠবা, তুমি ক্লাস 11 এবং 12-এ এই যে 11 এবং 12তম শ্রেণীতে তুমি যখন কলেজে উঠবা, তখন মূলত তুমি অঙ্গ এবং তন্ত্র নিয়ে আলোচনা করবা। তার মানে খেয়াল করো আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু কানেক্টেড। এসএসসিতে যেটা পড়বা এই পড়াগুলো কিন্তু এইচএসসিতেও যে নাই তা না, আর একটু অ্যাডভান্স লেভেলে আছে, কিন্তু বেসিকটা কিন্তু তোমাকে এই জায়গাতেই দিয়ে দিচ্ছে। এই প্রত্যেকটা তন্ত্রের উপরে একটা করে চ্যাপ্টার তুমি এইচএসসি লেভেলে পাবা। তাহলে আমরা সুন্দর করে জেনে গেলাম আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা, অনেকগুলো কোষ মিলে তৈরি করে একটা টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি করে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে তন্ত্র। যেমন আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেই, তোমরা সবাই লোহিত রক্তকণিকার নাম জানো তাই না? এই যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আরবিসি। তারপরে তোমরা সবাই শ্বেত রক্তকণিকার নাম জানো, শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি। তোমরা সবাই অণুচক্রিকার নাম জানো, প্ল্যাটিলেট বা অণুচক্রিকা, এইগুলো হলো অণুচক্রিকা। অনেকগুলো কোষ, এই অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি করে, এই টিস্যুর নাম রক্ত। রক্ত হলো একটা যোজক টিস্যু। এবং এই রক্ত কোন অঙ্গের অংশ? তো রক্ত সরাসরি কোনো অঙ্গ তৈরি করে না, বাট তুমি রক্তকেই, রক্ত একটা যোজক টিস্যু, তো এটা একটা হতে পারে। তো রক্ত রক্তনালীর মধ্যে থাকে তাই না? এবং এরা সবাই মিলে রক্ত সংবহন তন্ত্র তৈরি করে। রক্ত সংবহন, রক্ত সংবহন তন্ত্র। তো দেখো এই যে সবার শেষে তন্ত্র কথাটা পরীক্ষায় এমসিকিউ আসবে। তন্ত্র তৈরি হয় কি দিয়ে? অঙ্গ দিয়ে। অঙ্গ তৈরি হয় কি দিয়ে? টিস্যু দিয়ে। তো রক্ত সরাসরি ডিরেক্টলি কোনো অঙ্গ তৈরি করে না, বাট তুমি এই যে তাকায় দেখো হৃৎপেশির কোষ, ধরো হৃৎপিণ্ডের কোষ, অনেকগুলো হৃৎপিণ্ডের কোষ মিলে তৈরি করে পেশি টিস্যু, হৃৎপিণ্ডের পেশি টিস্যু। অনেকগুলো পেশি টিস্যু মিলে তৈরি করে এই যে অঙ্গটার নাম কি? অঙ্গটার নাম আমাদের হার্ট, হৃৎপিণ্ড। অনেকগুলো হৃৎপিণ্ড কি তৈরি করে? অনেকগুলো হৃৎপিণ্ড তৈরি করে রক্ত সংবহন তন্ত্র। তো দেখো এই যে দেখো প্রথমে অনেকগুলো কোষ একসাথে হলো, তারা একটা পেশি তৈরি করলো, সেই পেশিটা হৃৎপিণ্ড তৈরি করলো, সেই হৃৎপিণ্ডটা অঙ্গ, সেই অঙ্গটা রক্ত সংবহন তন্ত্র তৈরি করলো। তাহলে এই অর্গানাইজেশনটা এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কথা। এইটাই তোমার এই চ্যাপ্টারে বারবার প্রশ্ন করবে। তো প্রিয় ছোট্ট ভাই বোনেরা, আমরা বইটা ধরে ধরে আলোচনা করে দিব তোমাকে। বইয়ের প্রত্যেকটা লাইন থেকে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, তোমাদের এসএসসি পরীক্ষায় কিরকম এমসিকিউ আসতে পারে সেইটার জন্য কিন্তু তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস শিট দিয়েছি। তুমি তাকায় দেখো, আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আজকে এই প্র্যাকটিস শিটগুলো প্র্যাকটিস করব। তার আগে চলো বইয়ের লাইনটা থেকে আস্তে করে আমরা পড়ালেখা শুরু করে দিই। রেডি? 1 2 3। তো তাহলে কোষ থেকে তোমাকে কয়েকটা কথা জানতে হবে। কোষকে বলা হয় জীবদেহের গঠনিক এবং কার্যগত একক। দেখো সুন্দর করে বইয়ের মধ্যে এই কথাটা বলা। এখান থেকে প্রথম প্যারা থেকে কি কি এমসিকিউ আসবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তাকিয়ে দেখো। একদম এই জায়গা থেকে দুইটা এমসিকিউ তোমার পরীক্ষায় আসতে পারে। কিরকম ভাইয়া? দেখো দুইটা এমসিকিউ। জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ, কিন্তু কোন বিজ্ঞানী? দেখো এখানে দুটো বিজ্ঞানীর নাম দেওয়া আছে। তুমি এখানে দেখো বিজ্ঞানী লোই এবং সিকেভিচ, বিজ্ঞানীটার নামটা থেকে কিন্তু এর পাশে লিখে নাও, এমসিকিউ আসতে পারে। তারা তারা সংজ্ঞা যেটা দিয়েছে যে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত সকল কার্যকলাপের একককে বলা হয় এমন সত্তাকে বলে কোষ। তো পরীক্ষায় কি প্রশ্ন করবে জানো? এই লাইনটা তুলে দিয়ে বলবে এই কথাটা কোন বিজ্ঞানী বলেছে? বিজ্ঞানী লোই এবং সিকেভিচ। এই ক্লাসটা করলে আমরা A to Z পড়ে ফেলবো। বায়োলজি যদি কেউ আগে থেকে নাও পড়ে থাকে তাও সে উত্তর করতে পারবে। ঠিক আছে, সবাই আমাকে বলো তো কোন বিজ্ঞানী কোষকে গঠনিক এবং কার্যগত একক বলেছেন? বিজ্ঞানী দুজনের নাম বলো। বিজ্ঞানী দুজনের নামটা সবাই কমেন্ট করো, ক্লাসের পড়া যাতে ক্লাসেই হয়ে যায়।
কোন কোন বিজ্ঞানী? বিজ্ঞানীটার নামটা জাস্ট পড়ে ফেলো। এই যে তাকায় দেখো, আমরা তাহলে এটা একটা ছোট্ট আইডিয়া পেয়ে গেলাম। আচ্ছা সুন্দর, আমরা একটা ছোট্ট আইডিয়া পেয়েছি। এইবার আমরা তো সবাই বায়োলজি মুখস্থ করি, তুমি জাস্ট দুই একটা ছবি দেখবে এবং ছবি দেখলে আজীবনের জন্য তোমার পড়া হয়ে যাবে এবং এই পড়াগুলো আমরা দ্রুততার সাথে পড়বো। তুমি দেখো তো এটা একটা দারুণ একটা কোষ। আচ্ছা তোমাদেরকে সবার আগে একটা দারুণ এমসিকিউ দেই, দেখি এই এমসিকিউটা কে কে উত্তর করতে পারো। দেখি সবাই এই এমসিকিউটা উত্তর দাও। দেখি এই এমসিকিউটা কারা কারা উত্তর করতে পারো। রেডি, 1 2 3, ওকে। দেখি কার কার, তোমরা তো অলরেডি সামনে এসএসসি পরীক্ষা দিবা, কতটুকু ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন করলো এইটা কিন্তু এইচএসসিতে আসবে, কোনটি আদিকোষ? দেখি কারা কারা পারবে। কোনটি আদিকোষ, এই প্রশ্নটা দেখি কে উত্তর দিতে পারো। ব্যাকটেরিয়া, ভাইরাস, ইস্ট এবং ছত্রাক, এর মধ্যে আদিকোষ নামে পরিচিত কোনটা? দেখি উত্তর দাও। ওয়াও, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, অনেকেই বলেছে উত্তর হলো ব্যাকটেরিয়া। যারা ব্যাকটেরিয়া উত্তর দিচ্ছ তোমাদের জন্য অনেক অনেক অনলাইন ভালোবাসা, ভেরি গুড। আর যারা ভাইরাস উত্তর দিচ্ছ তাদেরকে শিখতে হবে, মনে রাখতে হবে ভাইরাস কোনো কোষ না, ভাইরাসের কোনো কোষ নেই, ভাইরাসের কোনো কোষ নেই, ভাইরাস হলো অকোষীয়, ভাইরাস হলো অকোষীয়, তাদের কোনো কোষ নাই। তাহলে ব্যাকটেরিয়া হলো আদিকোষী আর ইস্ট এবং ছত্রাক এরা হলো প্রকৃত কোষী। এখন তুমি বলবা, অনেকেই বলবে যে ভাই এই শব্দগুলো দ্বারা কি বোঝায়, এই যে আদিকোষ এবং প্রকৃত কোষ এই কথাগুলো দ্বারা কি বোঝায়? মাত্র দুইটা ছবি তোমাদেরকে আমি দেখাবো, আজীবনের জন্য তোমার পড়া, আজীবনের জন্য তোমার পড়া হয়ে যাবে। তো চলো ছবি দুইটা আমরা দেখার চেষ্টা করি, সুন্দর সুন্দর দুইটা ছবি দেখলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কি সুন্দর এটা একটা ছবি। তো এইটার চেয়ে মনে হয় এই ছবিটা বেশি ভালো হবে কিনা, এটার চেয়ে এই ছবিটা, এইটার চেয়ে এই ছবিটাকে বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। এই ছবিটা দেখো, তাহলে উত্তর কি হবে? উত্তর হলো ব্যাকটেরিয়া হবে, ভাইরাসের কিন্তু কোনো কোষ নাই, এটা শিখতে হবে। আচ্ছা তো তাকাই দেখি তো, এইটা একটা ব্যাকটেরিয়ার ছবি, দেখতে পাচ্ছ? এইটা একটা ব্যাকটেরিয়ার ছবি, ব্যাকটেরিয়াটা দেখতে কেমন? এই ব্যাকটেরিয়াটাকে আমরা একটা আদিকোষ বলবো। তো এইটা একটা ব্যাকটেরিয়ার ছবি, কি সুন্দর একটা ব্যাকটেরিয়া। আমরা ব্যাকটেরিয়া কিন্তু ভয়ঙ্কর জিনিস, এই যে তোমার জ্বর টর হয়, ভয়ঙ্কর টাইফয়েড হয়, টাইফয়েড হলে একটা বিশাল মানুষ, এইরকম ছোট ছোট ব্যাকটেরিয়ার কাছে কিন্তু 12টা বেজে যায়। কিন্তু এই ব্যাকটেরিয়া থেকে আমাদের পড়তে হবে এটা কি কি। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তাকায় দেখো তো একটা ব্যাকটেরিয়ার কোষের মধ্যে কি কি থাকে। চলো, এটা একটা ব্যাকটেরিয়ার কোষ, দেখো বাইরের দিকে, এই যে ব্যাকটেরিয়ার বাইরের দিকে দেখো এই যে অনেকগুলো চুলের মতো আছে নীল কালারের, এইটার নাম হলো কোষ প্রাচীর। তাহলে ব্যাকটেরিয়ার বাইরে একটা কোষ প্রাচীর থাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা। ব্যাকটেরিয়ার বাইরে কোষ প্রাচীরটা, এটা কিন্তু আমাদের পড়া হয়ে যাচ্ছে, পরীক্ষায় প্রশ্ন হবে এই যে কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হয়, তুমি বলবা লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে, লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে এইটা তৈরি হয়। তো যদিও এখানে শর্করার পলিমার থাকে, লিপিড, প্রোটিন ও শর্করার পলিমার দিয়ে ব্যাকটেরিয়ার এই কোষ প্রাচীরটা তৈরি হয়, দেখা যাচ্ছে। তাহলে বাইরে কোষ প্রাচীরের ঠিক নিচে দেখো আরো একটা স্তর, এইটার নাম হলো কোষ ঝিল্লি। দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, একটার নাম কোষ প্রাচীর, একটার নাম কোষ ঝিল্লি। এই দুইটা পার্থক্য একটু পরে তোমাদেরকে আমি আরো ঠান্ডা মাথায় দেখাই দিব, কিন্তু আপাতত এইটার দিকে আগে তাকায় দেখো। তাহলে শর্করাটাকে আমরা কি লিখবো? পলিস্যাকারাইড, প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড, ভেরি গুড।
গুড, কেউ একজন লিখেছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয় তুমি দেখতে পাচ্ছ। তার নিচেই দেখো আরেকটা স্তর আছে, সেই স্তরটাকে আমরা বলবো কোষ ঝিল্লি। এছাড়া আর কি দেখা যাচ্ছে, দেখো ভেতরের দিকে মাত্র দুইটা জিনিস দেখা যায়। তুমি যদি হারিকেন দিয়েও খোঁজো তুমি কিন্তু দুইটার বেশি কিচ্ছু দেখতে পাবা না। আমি ছবিটাকে সুন্দর করে তোমাদের সামনে মেলে ধরার চেষ্টা করি। এই যে তাকায় দেখো, ভেতরে শুধুমাত্র দুইটা জিনিস তুমি দেখতে পাবা, পুরাটাই ফাঁকা। কিছু লাল লাল ছোট ছোট দানা, এই লাল লাল ছোট ছোট দানাগুলোকে বলে রাইবোজোম। এবং তুমি দেখতে পাবা যে শুধুমাত্র এই যে পেঁচানো, নুডলসের মতো পেঁচানো, সেমাইয়ের মতো পেঁচানো, এইগুলোর নাম হলো ক্রোমাটিন তন্তু। এই কয়েকটা কথা তোমাকে পড়তে হবে। তাহলে পুরো একটা ব্যাকটেরিয়ার মাত্র চারটা জিনিস। তাকায় দেখো তো, বাইরের দিকে একটা কোষ প্রাচীর থাকে, তারপরে থাকে একটা কোষ ঝিল্লি, তারপরে ভেতরের দিকে তুমি দেখো, ভেতরের দিকে কোষ ঝিল্লি, ভেতরের দিকে এই পেঁচানো নুডলসগুলোর নাম ক্রোমাটিন তন্তু, আর শুধুমাত্র রাইবোজোম, আর কোনো কিছু নাই। তুমি যদি মূল এই চারটা কথা মনে রাখো, তোমাকে পৃথিবীতে কেউ পথ ভ্রান্ত করতে পারবে না। তাহলে ব্যাকটেরিয়ার এই ধরনের কোষকে বলা হয় আদি কোষ। তুমি বলবা ভাইয়া এটাকে আদি কোষ কেন বলা হয়? কারণ একটু পরেই তুমি জানতে পারবা। তাহলে মূল জিনিসগুলো কি বুঝতে পারলাম, যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি কি থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, আর এই যে ছোট ছোট গোলাকার পেঁচানো রাইবোজোম থাকে। তোমরা বলতে পারো যে ভাইয়া এইখানে কিন্তু আমি একটা এক্সট্রা কিছু দেখতে পাচ্ছি, এই যে ভাইয়া একটা গোলাকার, এই জিনিসটা কি? এইটা তোমাদের বইয়ে কোথাও না কোথাও থাকবে, এটাকে বলে প্লাজমিড, যেটা একটা স্পেশাল জিনিস, আপাতত জেনে রাখতে পারো, যেটা ব্যাকটেরিয়ার থাকে কিন্তু আমাদের শরীরে থাকে না, এটা একটা স্পেশাল। সে যাই হোক, তো এটার চেয়েও গুরুত্বপূর্ণ এই চারটা কথা আমরা বুঝলাম কিনা। আমি এটা মুছে দিলাম, দেখো তো ছবিটা চেনা যায় কিনা। আচ্ছা, এই ছবিটা তুমি চিনতে পারো আর না পারো, আমি তোমাকে অন্য ছবি দেখাচ্ছি, আমি তোমাকে বইয়ের ছবি দেখাচ্ছি, দাঁড়াও। এটা রিমুভ করে দেই, ফাইন। তো এইটা একটা ছবি, তুমি এইটা একটা ছবি দেখলা, তো আরো ছবি দেখো, এই যে কি সুন্দর একটা ছবি, এই যে তাকায় দেখো তো কি সুন্দর একটা ছবি, ব্যাকটেরিয়ার ছবি। তাহলে ব্যাকটেরিয়ার এই যে বাইরের দিকের এটার নাম কি কোষ প্রাচীর, তার ভেতরে কি এটা কোষ ঝিল্লি, এগুলোর নাম কি ক্রোমাটিন তন্তু, এইগুলোর নাম কি রাইবোজোম। এই তো চারটা জিনিস। আর ভাইয়া এই যে এখানে ছোট ছোট আছে এইগুলা কি, এইগুলোর নাম হলো প্লাজমিড। তাহলে এর বাইরে কিন্তু ব্যাকটেরিয়ার কোষে কোনো কিছু নাই। তুমি একটা জিনিস দেখো, এছাড়া আর কোনো কিছু নাই। কি দারুণ, তাই না? তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। প্লাজমিড কি কাজে লাগে সেটা আমরা বুঝবো। কোষ ঝিল্লি, কোষ প্রাচীর বুঝো নাই, আমি সামনে এটা নিয়ে পড়ালেখা করব, এটা নিয়েই পড়বো, চিন্তা করার কোনো কারণ নেই। বাট এই ছবিটা বুঝতে পারলা কিনা দেখো তো। তাহলে তোমাকে যদি কেউ একটা ব্যাকটেরিয়ার কোষ আঁকতে বলে, ভাইয়া দেখো তো আমরা আঁকতে পারবো কিনা। প্রথমে আমি একটা, ধরো এই যে আমি একটা কোষ প্রাচীর আঁকলাম, ঠিক আছে, একদম সহজ। তারপরে দেখো তো বইয়ের সাথে একদম মিলে যাবে। আমি একটা কোষ ঝিল্লি আঁকলাম, মিললো। তারপরে আমি শুধুমাত্র এই যে ক্রোমাটিন তন্তু আঁকলাম। তারপরে আমি ছোট ছোট রাইবোজোম দিয়ে দিব, রাইবোজোমগুলো এইভাবে পুরোটা কোষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এই দিয়ে দিলাম। তোমার যদি মনে চায় তাহলে তুমি দুই একটা এরকম প্লাজমিড আঁকতে পারো। দ্যাট ইজ অল অ্যাবাউট ব্যাকটেরিয়া। তোমার কাছে মনে হতে পারে ভাই এটা কি ছবি আঁকলেন? হ্যাঁ, এইটাই ব্যাকটেরিয়ার ছবি, এইটাই আদি কোষের প্রকৃত ছবি। এই হলো আদি কোষ বা ব্যাকটেরিয়ার ছবি। দেখো আমরা কত কিছু পড়ি, কিন্তু বাস্তবতা হলো এই বেসিক কথাটাই আমরা অনেকে বুঝতে পারি না। তাহলে কি পারবো সবাইকে ব্যাকটেরিয়ার ছবি আঁকতে পারবো? আমি তোমাকে বইয়ে দেখাই দিব যে আমরা প্রত্যেকটা পয়েন্ট টাচ করেছি। তাহলে দেখো কোষ প্রাচীর, প্রাচীরের ভেতরে থাকে ঝিল্লি, ক্রোমাটিন তন্তু, রাইবোজোম। দেখি তো তোমরা মার্ক করতে পারো কিনা। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। কে কে এবিসিডি তে কি কি বোঝায় পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, বলো তো এবিসিডি করতে পারবা কিনা। এ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়, সবাই দেখি কারা কারা উত্তর দেয়, আমি একটু দেখতে চাই, দ্রুত উত্তর দাও। এবিসিডি থেকে কি বোঝায় একটু বলবা কিনা, বলো তো। আমরা কি বুঝতে পারলাম এইটা একটা আদি কোষের মূল ছবি? আমরা কি সবাই পারবো কিনা সুন্দর করে? তাহলে অরিক বলেছে ব্যাকটেরিয়ার কোষে থাকে চারটা জিনিস,
বাইরের দিকে কোষ প্রাচীর, তারপরে কোষঝিল্লি, তারপরে ক্রোমাটিন তন্তু, ভেরি গুড, তারপরে এই তো রাইবোজোম। দ্যাটস বিউটিফুল, খুবই সুন্দর, খুবই সুন্দর। তাহলে এইটা একটা ছোট্ট পড়া আমরা পড়ে ফেললাম। তুমি এই পড়াটা এখন বইয়ের মধ্যেও দেখবা, আমি তোমাকে দেখাই দিব, চিন্তা করো না। আমি তোমাকে প্রত্যেকটা পড়া A to Z মাথার মধ্যে ঢুকাই দিব, একদম চিন্তা করো না। তারপরে এই যে হলো ক্রোমাটিন তন্তু, আর এই যে রাইবোজোম। আচ্ছা সুন্দর, তাহলে এই তো তুমি একটা আদিকোষ এঁকে ফেললা। এখন তুমি বলবে যে ভাইয়া এটাকে আদিকোষ বলা হয় কেন? কেন এটাকে আদিকোষ বলা হয়? আদিকোষের অপর নাম কি? তোমার পরীক্ষায় প্রশ্ন করবে। আদিকোষের অপর নাম প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। তুমি বলবো ভাইয়া এইরকম নাম কেন? প্রোক্যারিওটিক সেল এই ধরনের কথা কেন বলা হয়? তো আমরা এটা এখনই জানবো। প্রো মানে হলো আদি, আর ক্যারিয়ন শব্দের অর্থ হলো নিউক্লিয়াস, যার নিউক্লিয়াসটা আদি প্রকৃতির। আশা করি তোমরা সবাই নিউক্লিয়াস চেনো, তাই না? আমরা এখন নতুন যে পড়াটা পড়বো সেটা হলো একটা নিউক্লিয়াস আঁকবো। নিউক্লিয়াস আঁকার পর একটা প্রকৃত কোষ সম্পর্কে পড়বো। আশা করি তোমরা সবাই নিউক্লিয়াস সম্পর্কে, এই বয়সে নিউক্লিয়াস সম্পর্কে জানো, ক্লাস 6 থেকে নিউক্লিয়াস নিয়ে পড়ালেখা করছো। তো আমাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা কিন্তু বাইরের দিকে এইরকম একটা গোলাকার পর্দা থাকে, আমরা সবাই আশা করি বুঝি, তাই তো? তারপরে ওই নিউক্লিয়াসের মধ্যে এইরকম একটা গোলাকার জিনিস থাকে, এটাকে বলে নিউক্লিওলাস। তারপরে ওই নিউক্লিয়াসের মধ্যে এইরকম ডট ডট নিউক্লিওপ্লাজম থাকে, খেয়াল করো তো, নিউক্লিওপ্লাজম। আর কি থাকে? আর থাকে ক্রোমাটিন তন্তু। তুমি তাকায় দেখো তো, মানুষের নিউক্লিয়াসে মোট 4টা উপাদান। ভালো করে দেখো, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর ক্রোমাটিন তন্তু। মানুষের নিউক্লিয়াসের উপাদান কয়টা? 1, 2, 3, 4, 4টা উপাদান। সেই জায়গায় আমরা ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াসটা আঁকলাম তার মধ্যে শুধুমাত্র একটা উপাদান। সেটা কোনটা? সেটা শুধুমাত্র ক্রোমাটিন তন্তু। খেয়াল করো, এর উপাদান কয়টা? 4টা। এর উপাদান কয়টা? একটা। তার মানে এটা অনুন্নত, এটা আদি ভার্সন, এটা বাটন ফোন, এইটা স্মার্টফোন, এটা আধুনিক আইফোন, আর এটা আদিম যুগের টেলিফোন। এই জন্য এটাকে বলা হয় আদি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসগুলোকে বলা হয় আদি নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াসের ইংরেজি হলো প্রোক্যারিয়ন। এই জন্য এটাকে বলে প্রোক্যারিওটিক সেল। ক্যারিও কথাটার অর্থ হলো ক্যারিও কথার অর্থ হলো নিউক্লিয়াস। আর এইটাকে বলে প্রকৃত কোষী, এটা হলো প্রকৃত নিউক্লিয়াস, এটা হলো প্রকৃত কোষ। কারণ প্রকৃত কোষের কি থাকে? সুকেন্দ্রিক নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা খুব পাওয়ারফুল, এটা 4টা অংশ। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে কাল পরীক্ষার ময়দানে, তোমাকে যদি কেউ প্রশ্ন করে ভাই বোনেরা, একটা সুকেন্দ্রিক নিউক্লিয়াসের কয়টা অংশ? এইটাই পরীক্ষায় প্রশ্ন করলো, সুকেন্দ্রিক নিউক্লিয়াসের কয়টা অংশ? 1, 2, 3, 4। কি হবে তোমার অপশন? বলে ফেলো তো, সুকেন্দ্রিক নিউক্লিয়াসের কয়টা? সুকেন্দ্রিক নিউক্লিয়াস পারবো কিনা? সবাই আমরা পারবো কিনা? যদি সবাই পেরে যাই, সবাই বলো মারহাবা। ভেরি গুড। তাহলে একটা সুকেন্দ্রিক নিউক্লিয়াসের কি থাকে? সুকেন্দ্রিক নিউক্লিয়াসে 4টা জিনিস থাকে। তাহলে কি কি 4টা জিনিস? আমরা বললাম যে ক্রোমাটিন তন্তু থাকে, ক্রোমাটিন তন্তু। এই পড়াগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্রোমাটিন তন্তু। তারপরে নিউক্লিয়ার মেমব্রেন, বাইরের দিকের পর্দা থাকে, নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে নিউক্লিও প্লাজম, কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে। আর কি থাকে? আর থাকে নিউক্লিওলাস, তাই না? আমরা তো এটা মুখস্থ করার কিছু নাই, দেখতেই পাচ্ছি। তাহলে নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ। ভেরি গুড। এখন তোমাকে আরেকটা প্রশ্ন যেটা করতে পারে, খুব ভালো মতো তাকাও। তোমাকে যে কেউ প্রশ্ন করবে, আচ্ছা ভাইয়া আপনি যে ক্রোমাটিন তন্তুর কথা বললেন, এই ক্রোমাটিন তন্তু জিনিসটা আসলে কি? এই যে ক্রোমাটিন তন্তু জিনিসটা আসলে কি? তো এইটা আমরা পড়বো। প্রিয় ভাই ও বোনেরা, দেখো এই যে ক্রোমাটিন বানানটা তুমি যেভাবেই লিখো, ক্রোমাটিন, তন্তু কথাটা লেখার প্রয়োজন পড়ে না, কারণ ক্রোমাটিন মানেই আসলে তন্তু। তো ক্রোমাটিন, টিন মানে সুতা, ক্রোম মানে রং, তাহলে রঙিন সুতা, এই যে এইটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। কিন্তু তুমি যদি এটাকে ভাঙো, তুমি আমাদের কোষে, একটা প্রকৃত কোষে ক্রোমাটিন তন্তুকে ভাঙলে 2টা জিনিস পাবা। একটা হলো ডিএনএ,
আরেকটা হলো এই ডিএনএ গুলো যেই জায়গায় পেঁচায় পেঁচায় থাকে সেই প্রোটিনগুলোকে বলে হিস্টোন প্রোটিন। তোমার পরীক্ষায় এটা এমসিকিউ আসবে। তাহলে আমাদের ক্রোমাটিন তন্তু দুই রকম জিনিস দিয়ে তৈরি। কিরকম দুই রকম জিনিস দিয়ে তৈরি, ব্যাপারটা তোমাকে একটু উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। এই যে দেখো তো, তোমরা সবাই এই জিনিসটা জীবনে একবার হলেও ব্যবহার করেছো। সবাই এই জিনিসটা জীবনে একবার হলেও ব্যবহার করেছো, তাই না? এই যে দেখো তো, বসুন্ধরা টিস্যু বা টিস্যু দেখতে পাচ্ছি। আমরা সবাই টিস্যু চিনি, টিস্যু চিনি না এমন কেউ নাই। তো টিস্যুর কথা এই জায়গায় কেন আসলো? তুমি দেখো, এই টিস্যুটা হলো একটা ক্রোমাটিন। ভাইয়া কি বলেন? কারণ এখানে কিন্তু শুধু টিস্যু নাই, দেখো টিস্যুটা একটা কাগজের মধ্যে পেঁচানো। এই কাগজটা আছে বলে এর চারপাশে টিস্যুটাকে পেঁচায় আটকে রাখা গেল। তো এই যে টিস্যুটা, এই টিস্যুটা হলো ডিএনএ, আর এই যে কাগজটা, এই কাগজটা হলো হিস্টোন প্রোটিন। তার মানে এই প্রোটিনের চারপাশে ডিএনএ গুলো পেঁচায় পেঁচায় তোমার ক্রোমাটিন তৈরি করে। ব্যাপারটা অনেকটা এই রকম। এই যে এইগুলা হলো হিস্টোন প্রোটিন, এগুলা হলো হিস্টোন প্রোটিন, এই গোলাকারগুলা হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএ গুলা এইভাবে পেঁচায় 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 ক্রোমাটিন তৈরি করে। তাহলে একটা প্রকৃত কোষের ক্রোমাটিনে কি কি পাবো আমরা? সবাই নামটা কমেন্ট করো। একটা প্রকৃত কোষের ক্রোমাটিন ভাঙলে কি কি পাওয়া যাবে? প্রকৃত কোষের ক্রোমাটিন ভাঙলে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হলো ডিএনএ আর একটা হলো হিস্টোন প্রোটিন। ভেরি গুড, ঠিক আছে। আর এই যে আরেকটা পার্থক্য দেখো, এমনি তো আল্লাহ পাক ব্যাকটেরিয়াকে তেমন কিছু দেয় নাই, দেওয়ার মধ্যে দিছে মাত্র দুইটা জিনিস, তাই না? এক রাইবোজোম দিয়েছে আর এক ক্রোমাটিন তন্তু। কিন্তু ক্রোমাটিন তন্তুটাও ওর আবার কম ডেভেলপ, মানে ওইটাতেও ধরো ওই যে আগের কালের মোবাইলগুলা বাটন ফোন, ওই বাটন ফোনগুলোতে ধরো গান শোনা যায় কিন্তু ভিডিও দেখা যায় না। কিন্তু বর্তমানগুলোতে আমরা গানও শুনতে পারি, ভিডিও দেখতে পারি, তাই না? তো তার মানে এই যে আদি কোষের যে ক্রোমাটিন তন্তু, আদি কোষের ক্রোমাটিন তন্তু, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। তোমাকে কিন্তু এই পার্থক্যগুলো লিখতে হবে ছোট্ট ভাই বোনেরা, তোমাকে কিন্তু এই পার্থক্যগুলো লিখতে হবে। এই যে আদি কোষের ক্রোমাটিন তন্তু, আদি কোষের যে ক্রোমাটিন তন্তু সেটার মধ্যে শুধুমাত্র ডিএনএ থাকে, শুধুমাত্র ডিএনএ থাকে। খেয়াল করো, ওইটাতে হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে এইটা আরেকটা বড় পার্থক্য। এক নাম্বার, নিউক্লিয়াসটা তো চারটা অংশের মধ্যে ওর থাকে মাত্র একটা। আবার যেই ক্রোমাটিন থাকে সেই ক্রোমাটিনের মধ্যে কি থাকে না? ক্রোমাটিনের মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না। কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি? ও ভাই বোনেরা, জিনিসটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো তো, এইখানে আমরা লিখব এই ব্যাটার যে ক্রোমাটিন তন্তু আছে শুধুমাত্র ডিএনএ থাকে, শুধুমাত্র ডিএনএ থাকে। ওকে, ঠিক আছে, শুধুমাত্র ডিএনএ। ওকে ফাইন, ঠিক আছে। এখন ধরো এই যে রাইবোজোমের কথা আমরা বলতেছি, এই যে আমরা রাইবোজোমের কথা বলছি, রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। এগুলো প্রত্যেকটা নিয়ে পড়াবো। তুমি আপাতত জেনে রাখো এই রাইবোজোমগুলো দুই টাইপের হয়, দুই টাইপ। একগুলোকে আমরা বলি 70S রাইবোজোম, আরেকগুলোকে আমরা বলি 80S। ধরো একটা একটু পাওয়ারফুল বেশি, একটা একটু কম পাওয়ারফুল। তো আদি কোষের যে রাইবোজোমটা, আদি কোষের রাইবোজোমটা ওর ওই জিনিসটাও কম দামি, ওকে যেই পার্টসগুলো দেওয়া সেগুলোও আবার কম দামি। আর প্রকৃত কোষের যে রাইবোজোম, প্রকৃত কোষের রাইবোজোমটা 80S। তাহলে সবাই তাকায় দেখো তো, আদি কোষকে, ব্যাকটেরিয়াকে আল্লাহ পাক জিনিসপত্র কত কম দিয়েছে। ও রাইবোজোমটা কেমন? ও রাইবোজোমটা হলো 70S। পারবো কি পারবো না, জিনিসটা কি ব্রেনের মধ্যে ঢুকছে? আমরা কি বুঝতে পারলাম? আদি কোষ সম্পর্কে তোমার কি আইডিয়া হয়েছে কিনা? জিনিসটা পারা যাবে কিনা, বুঝতে পেরেছি কিনা? তাহলে দেখো, আদি কোষের কি কি উপাদান থাকে। আদি কোষ এবং প্রকৃত কোষের মূল পার্থক্যর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য নিউক্লিয়াস। ওর নিউক্লিয়াসে শুধুমাত্র ক্রোমাটিন থাকে, আর প্রকৃত কোষের নিউক্লিয়াসে 4টা উপাদান থাকে। ক্রোমাটিনের মধ্যে আবার শুধু ডিএনএ থাকে, হিস্টোন প্রোটিন থাকে না। আর ওর যে রাইবোজোম সেটা কত? সেটা শুধুমাত্র 70S। এইবার তুমি একটা প্রকৃত কোষের দিকে তাকাও। এবার আমরা একটা প্রকৃত কোষের দিকে তাকাবো। বাপরে বাপ, প্রকৃত কোষের দিকে তাকায় তোমার তো মাথাই নষ্ট হয়ে যাবে। একটা প্রকৃত কোষে দেখো কত কিছু থাকে। তুমি দেখো, আমাদের একটা কোষের ভিতরে এটা একটা কারখানা, এখানে অসংখ্য মেশিন বসানো। আমাদের কোষগুলা প্রত্যেকটা এক একটা বিশাল ফ্যাক্টরি। এই যে তুমি এই দেখো, বিউটিফুল ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। এই যে এইটা হলো নিউক্লিয়াস, এই যে গোলাকার,
এইটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে এই যে মনে হচ্ছে এইগুলা, এটার নাম নিউক্লিয়াস, এটার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুল, এটার নাম নিউক্লিয়াস। এই যে গোলাকার জিনিসগুলা এগুলার নাম রাইবোজোম, এটা তো আমরা আগে থেকেই জানি। এই যে বিশাল সবুজ বর্ণ এগুলার নাম ক্লোরোপ্লাস্ট, আমরা এগুলো সবাই জানি। এই যে এই জিনিসটা এটার নাম গলগি বডি, গলগি বডি বা গলগি বস্তু। এই যে বিশাল গহ্বরটা এটার নাম কোষ গহ্বর। এই যে লাল লাল এগুলোর নাম মাইটোকন্ড্রিয়া। দেখো কত কিছু পাওয়া যাচ্ছে। একটা প্রকৃত কোষে জিনিসপত্রের কোনো শেষ নাই, অসংখ্য জিনিসপত্র আছে। তো নিউক্লিয়াস ছাড়া বাকি সবাইকে বলা হয় অঙ্গাণু। নিউক্লিয়াস ছাড়া বাকি সবাইকে বলা হয় অঙ্গাণু। এটা হলো 1 নম্বর কথা। তাহলে একটা প্রকৃত কোষে নিউক্লিয়াসটা থাকে সুগঠিত, যার 4টা উপাদান, আর বাকি অসংখ্য অঙ্গাণু থাকে। কি থাকে? অসংখ্য অঙ্গাণু থাকে। তাহলে তোমরা আমাকে বলো তো, কোন অঙ্গাণুটা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন অঙ্গাণুটা আদি কোষ প্লাস প্রকৃত কোষ দুই জায়গাতেই থাকে? কে বলতে পারবে কোন অঙ্গাণুটা আদি কোষ প্লাস প্রকৃত কোষের দুই জায়গাতেই থাকে? বাংলাতে লিখবো, চিন্তা করে কিছু নেই, বাংলাতে লিখবো, নো ওয়ারিজ। ভেরি গুড, তোমাদের উত্তর সঠিক। উত্তর হলো রাইবোজোম। এই যে লাল লাল রাইবোজোম কিন্তু দুই জায়গাতেই আছে। কিন্তু তোমরা কি আমাকে বলতে পারবা যে আদি কোষ এবং প্রকৃত কোষের এই রাইবোজোমের মধ্যে পার্থক্যটা কি? মনে পড়ে কিনা? আদি কোষের রাইবোজোমটা হলো 70S, প্রকৃত কোষের রাইবোজোমটা হলো 80S। এখন তোমাদের অনেকেই প্রশ্ন করবে, ভাইয়া এই এস জিনিসটা কি? এস জিনিসটা তো আমি বুঝি না, এস জিনিসটা আমাকে কি বুঝায় বলবেন না? হোয়াট ডাজ ইট মিন বাই এস? এস দ্বারা তো আমি বুঝি না। তোমরা ছোট মানুষ, এস তোমাদেরকে আমি জানি না বুঝাতে পারবো কিনা, বাট ব্যাপারটা অনেকটা এই রকম। আমি জাস্ট বোঝাবার চেষ্টা করি। তুমি যদি এসটা বুঝতে চাও, ধরো এইখানে একটা পাত্র নেওয়া, এই পাত্রের মধ্যে পানি নেওয়া আছে। এই পানির মধ্যে আমরা প্রথমে বালু মিশাইলাম, বালু, এগুলো হলো বালুর কণা, দিয়ে এভাবে গুলাই দিলাম। তুমি দেখবা বালুগুলা একটা সময় পর, ধরো এই বালুগুলা 70 সেকেন্ড পরে তলানি জমে গেল। কয় সেকেন্ড পরে? 70 সেকেন্ড পরে বালুগুলার তলানি জমলো। তুমি এরপর মনে করলে যে বালু জমাইছি, এবার এখানে মাটি মিশাই, মাটি। তুমি এরপর এখানে মাটি মিশাইলা, মাটি। তুমি দেখলা এই মাটিগুলাকে এভাবে দিলা, মাটিগুলা পানির সাথে মিশার 80 সেকেন্ড পরে মাটিগুলার তলানি জমলো। তো খেয়াল করলা কিনা, তলানি জমতে বালুগুলা সময় নিল 70 সেকেন্ড, মাটি সময় নিল 80 সেকেন্ড। তো এই তলানি জমার যে হার, এই তলানি জমার হারটাকেই একটা একক দ্বারা প্রকাশ করা হয়। ওই এককটার নাম হলো, যে বিজ্ঞানী এই জিনিসটা বের করেছে, ভেদবার্গ, তো তার নাম অনুসারে এই এককটাকে বলে 70S, একটা রাইবোজোমকে বলে 80S। ব্যাপারটা অনেকটা এইরকম। কোষ তো একটা ছোট্ট বিষয়, এখান থেকে তুমি যখন রাইবোজোমকে আলাদা করবা, ছোট ছোট করে অঙ্গাণুগুলোকে আলাদা করবা, ওদেরকে এইভাবে আলাদা করা হয়, মানে সেন্ট্রিফিউজ করে আলাদা করা হয় কোষের মধ্যে। কে কোন বেগে তলানি জমে সেই অনুসারে কাউকে বলা হয় 70S, কাউকে বলা হয় 80S, এই রকম। এই এস দ্বারা কিন্তু সেকেন্ড বুঝায় না, আমি তোমাকে জাস্ট ব্যাপারটা বোঝানোর জন্য বললাম। তো ভেদবার্গ দ্বারা মূলত কে কত দ্রুত তলানিতে জমে সেইটা বোঝায়। তো তোমরা এটা এইচএসসিতে উঠলে এটার ব্যাখ্যা দেওয়া আছে, এইচএসসিতে উঠলে এটা ভালো করে জানতে পারবা। তাহলে আমরা কিন্তু দারুণ একটা পড়া পড়ে ফেললাম। বিশ্বাস করো, এইটা একটা প্রকৃত কোষ। তো দেখো, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষের পার্থক্য, এইটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। এই প্রশ্নটা তুমি সিকিউতে পেতে যাচ্ছ। কালকে যখন আমি বলবো
এইটা তোমার গ নাম্বারে সিকিউতে আসতে পারে। একটা আদি কোষ এবং একটা প্রকৃত কোষের 5টি পার্থক্য লিখো। দেখো, আদি কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এই জন্য এদের নিউক্লিয়াসটাকে বলে আদি নিউক্লিয়াস যুক্ত। কেন আদি নিউক্লিয়াস? কারণ শুধুমাত্র এদের নিউক্লিয় বস্তু বা ক্রোমাটিন থাকে, কোনো ধরনের পর্দা টর্দা কিচ্ছু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। দেখো, শুধু রাইবোজোম থাকে আর কোনো অঙ্গাণু থাকে না। ক্রোমোজোমের মধ্যে কেবল ডিএনএ থাকে, কোনো হিস্টোন প্রোটিন থাকে না। ব্যাকটেরিয়ার মধ্যে এবং নীলাভ সবুজ শৈবাল, যার অপর নাম সায়ানোব্যাকটেরিয়া, এই দুই জায়গায় আদিকোষ পাওয়া যায়। প্রকৃত কোষ দেখো, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার পর্দা সব কিছু থাকে, এখানে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে, ডিএনএর মধ্যে হিস্টোন থাকে এবং বেশিরভাগ জীবই কিন্তু এই রকমের। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তোমার পরীক্ষায় এইরকম একটা ছবি কিন্তু চলে আসতে পারে, খুবই দারুণ একদম। এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন চলে আসতে পারে। তো দেখি তো তোমরা যারা যারা ক্লাসটা করলা কে কেমন কেমন বুঝতে পারলা। চলো তো দেখা যাক তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর দিবা কিনা। বলো তো, এই দেখি এটা কারা কারা উত্তর করতে পারো। প্রশ্ন নাম্বার 1, এইটাই কিন্তু তোমার এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে। একটা প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য কি? দেখি বলো তো কে উত্তর করতে পারে। যারা যারা নোট করবে তারা কিন্তু পুরস্কার পাবে। নোটের মধ্যে যাদের নোটটা খুব ভালো হবে তাদেরকেই পুরস্কার দেওয়া হবে। খুবই সুন্দর। তাহলে দেখো, প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস অনুপস্থিত, এটা সত্যি। ডিএনএ সাইটোপ্লাজমে থাকে, এটাও সত্যি। হিস্টোন প্রোটিন যুক্ত থাকে, এইটা মিথ্যা। তাহলে 1 ও 2 যে জায়গায় থাকবে সেটা হবে উত্তর। তাহলে আমাদের উত্তর হলো এইটা। ভেরি গুড, খুবই সুন্দর, খুব 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 ভালো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে, এই যে 8 নাম্বার প্রশ্নটা, বলো তো প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কোনটা? এই 4টার মধ্যে কোনটা প্রোক্যারিওটিক কোষের উদাহরণ? এই এমসিকিউ শিটটা কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, তোমাদের বই থেকেই প্রশ্নগুলো করা হয়েছে। খুবই সুন্দর উত্তর। উত্তর হলো নীলাভ সবুজ শৈবাল। ফ্যান্টাস্টিক, খুব ভালো। ঠিক আছে, ওকে। এইটা সুন্দর 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 সুন্দর। ওকে, দেখি তো এই যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, এটাও কিন্তু মাত্র পড়ালাম, একদম ডিরেক্টলি প্রশ্ন আসবে। এইটার উত্তর দাও। বাইরে আজান হচ্ছে, আজানের সময় যারা খুব ভালো পারছো, ভেরি গুড। তাহলে ইউক্যারিওটিক কোষের ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে। আমরা তো এটা ছবি আঁকলাম, সবাই বোঝার চেষ্টা করলাম। দিস ইজ ভেরি ভেরি গুড। তাহলে সবাই উত্তর করতে পারলা। 10-এর উত্তর হলো বি। ভেরি গুড, কি সুন্দর সুন্দর তুমি উত্তর করতে পেরেছো, তাই তো? আচ্ছা, তারপরে দেখি যা যা পড়ালাম তুমি সব উত্তর করতে পারবা, না পারার কোনো কারণ নাই। তোমরা কি আমাকে 4 নাম্বার প্রশ্নটার উত্তর বলবা কিনা? প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? দেখি বলো তো এই 4 নাম্বারটার উত্তর কি হবে? 4 নাম্বারটার উত্তর বলো। ভেরি গুড। তাহলে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেলাম। কোনটা থাকে না? প্রোক্যারিওটিক কোষে কোনটা থাকে না? তাহলে কোনটা থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। উত্তর হলো 4-এর কি? 4-এর উত্তর হলো গ। যারা বি এটা ছাড়া অন্য কোনো উত্তর দিচ্ছ তারা কিন্তু ভুল করছো। তাহলে এগুলো ইনশাল্লাহ সবাই বুঝে গেলাম। ফ্যান্টাস্টিক। তাহলে দেখো, আমরা একদম যে শুরুর পড়াটা, এই শুরুর পড়াটা সবাই বুঝতে পারলাম। এটা কিন্তু খুবই সহজ পড়া বলে তোমার মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। আচ্ছা, শুধু কি এই পড়াটাই হয়ে গেল? তুমি দেখো, আমরা কিন্তু নিউক্লিয়াসের গঠনটাও পড়ে ফেলেছি, আমাদের কিন্তু ওই টপিকটাও পড়া হয়ে গেছে।
ওই টপিকটাও দেখো পড়া হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। নিউক্লিয়াসের গঠন টপিকটাও কিন্তু পড়া শেষ। তুমি ওই টপিকটা বের করো তোমার বইয়ের মধ্যে। এই যে দেখো, একটা নিউক্লিয়াসে 4টা অংশ থাকে। দেখো তো, বাইরের দিকে নিউক্লিয়ার মেমব্রেন, এই যে গোলাকার নিউক্লিওলাস, তারপরে নিউক্লিওপ্লাজম, এই ভেতরে তরল পদার্থটা, আর নিউক্লিয়ার রেটিকুলাম। রেটিকুলাম শব্দের অর্থ জাল। তুমি যেখানে রেটিকুলাম কথাটা পাবা, রেটিকুলাম শব্দের অর্থ জাল, তুমি এই কথাটা লিখবা। রেটিকুলামের বদলে তুমি চাইলে ক্রোমাটিন তন্তু কথাটা লিখতে পারো, বা ক্রোমাটিন কথাটা লিখতে পারো। তো দেখো, এই ছবিটা আমরা সবাই এঁকে ফেলেছি কিনা, আমরা সবাই এইটা পারবো কিনা। তাহলে একটা প্রকৃত নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? একটা প্রকৃত নিউক্লিয়াসে 4টা অংশ থাকে। এখন তোমাদেরকে আমি একটা দারুণ পড়া পড়াবো। এই পড়াটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমাদের মধ্যে 80% বাচ্চা জানো না। দেখি তো, আমি তোমাদেরকে একটা কুইজ দেই, তোমরা এটা উত্তর করতে পারবা নাকি পারবা না। লেটস ট্রাই, চলো দেখা যাক। রেডি? তো দেখো, তোমার এটা কিন্তু পরীক্ষায় এইটাই তোমার এমসিকিউতে দিতে পারে, সিকিউতে দিতে পারে। এই যে ছবিটা আমি এখন আঁকবো, দারুণ গুরুত্বপূর্ণ। তোমাকে এইরকম পরীক্ষায় দিল, এই চিত্রটা এ, এই চিত্রটা বি, এই চিত্রটা সি। তোমাকে বলবে যে নিচের কোনটা সঠিক, এর নাম কি, বি এর নাম কি, সি এর নাম কি। তোমাকে এটা প্রশ্ন করবে, কারণ এইটা আমরা সামনের চ্যাপ্টার নাম্বার 3-এ আলোচনা করব। দেখি কেউ কে বলতে পারো। এই তোমাদেরকে আমি বলে দেই যে এই প্রত্যেকটাই আমরা এইগুলো সবগুলো নিউক্লিয়াসে পাওয়া যায়। এই জিনিসগুলোর নাম নিউক্লিয়াসে এগুলোকে পাওয়া যাবে। কে বলতে পারবে এইটার নাম কি, এইটার নাম কি, এইটার নাম কি? তো তাহমিদ ফারহান লুবান, ওয়াও, ও তো খুব দারুণ উত্তর করেছে। ওয়াও, কিন্তু ওর উত্তরটা পুরোপুরি সঠিক হয় নাই, উত্তরটা ভুল। ওকে আমি মাত্র 100-র মধ্যে 30 মার্ক দিলাম, 33 মার্ক দিলাম, কারণ ওর একটা উত্তর সঠিক হয়েছে, 2টা ভুল। মাসিফ আনান শিশির, ওরও একটা উত্তর সঠিক হয়েছে, 2টা ভুল, উল্টাপাল্টা করেছে। তারপরে রুকসানা নওরিন, সাইদ আহমেদ, সবাই একে অপরেরটা তোমরা কপি করতেছো, তোমরা একে অপরেরটা কপি করছো, প্রত্যেকেরটাই ভুল হচ্ছে। এই পর্যন্ত কারোটাই সঠিক হয় নাই। ফাহামিদা সঠিক হয় নাই। তাসকিন মোহাম্মদ স্বাধীন, আমি তো বলেছি 80% বাচ্চা, 80% বাচ্চা এটা ভুল উত্তর দিবে। আমি গ্যারান্টি দিলাম, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বেসিক। ওকে, ফারহা তাহসিন স্নেহা, উত্তর মাত্র একটা হয়েছে, তোমাদের সবারই ভুল হচ্ছে, প্রত্যেকেরটাই ভুল। এম হাসান ভুল, প্রত্যেকেরটা 100-এ 100 ভুল। মুনতাসির বিল্লাহ ভুল, যেটা বলতেছি ভুল সেটাই তোমরা আবার কমেন্ট করতেছো। ওয়াকিন মোহাম্মদ আলিফ ভুল ভুল ভুল। তাহলে আমি তোমাদেরকে আজকে ঠিক করে দিচ্ছি। যখন তোমরা এইরকম পেঁচানো পেঁচানো দেখবা ছবির মধ্যে, মনে রাখবা পেঁচানো পেঁচানো মানে সুতা, সুতা মানে সুতার ইংরেজি হলো টিন, এটার নাম হলো ক্রোমাটিন। যখনই তোমরা এরকম সুতার মতো দেখবা, এইটার নাম হলো ক্রোমাটিন। যখনই 2 বাহুযুক্ত দেখবা, এইটার নাম হলো, 2 বাহু দিয়ে তোমার জম এসে তোমার 12টা বাজাবে, এটার নাম হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের 2টা বাহু। আর ক্রোমোজোম যখন লম্বালম্বি 2 ভাগে ভাগ হয়ে যাবে, এইটার নাম হলো এইটার নাম হলো ক্রোমাটিড। তাহলে তাকায় দেখো, ক্রোমাটিন যখন এটা এইরকম, ক্রোমোজোম যখন এটা এইরকম, ক্রোমাটিড যখন এটা এইরকম। তোমাদের এই যে বইয়ে তোমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়বা, তোমরা যদি এই জিনিসটা ঠিক মতো না লিখো, পরীক্ষায় কিন্তু স্যাররা ভুল ধরবে। বিশ্বাস করো, এগুলা বিশাল বড় ভুল ধরবে, তোমার বিশাল বড় ভুল ধরবে। তাহলে ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, তোমাকে কিন্তু বিশাল বড় ভুল ধরবে। সবাই ঠিক করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন পেঁচানো, তোমাদের ভাইয়া এই জিনিসটা আমার কেন জানতে হবে, জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কেন জানতে হবে। এইটা জানাটা কেন গুরুত্বপূর্ণ তুমি এখনই বুঝতে পারবা। এইটা জানাটা কেন এতটা গুরুত্বপূর্ণ তোমার মাথা এখনই খুলে যাবে যে ভাইয়া এতদিন তো জিনিসটা এভাবে খেয়াল করিনি, এতদিন তো জিনিসটা ভাইয়া মাথার মধ্যে কাজ করছিল না। আচ্ছা, তোমরা আমাকে এখন ঠান্ডা মাথায় বলো, এই যে ছবিটা, ভালো করে কোষ বিভাজনের ছবিটার দিকে তাকায় দেখে বলো, তোমরা ভালো করে দেখো তো, এই যে এখন এটা পেঁচানো অবস্থায় আছে, এই অবস্থায় এগুলাকে কি নাম দিবা? এই অবস্থায় এই অবস্থায় এটার নাম কি হবে? দ্রুত বলো। তাহলে এইটার নাম হবে, যখন পেঁচানো অবস্থায় থাকে কোষ বিভাজনের শুরুতে, এইটার নাম হবে ক্রোমাটিন।
ভেরি গুড। তাহলে কোষ বিভাজন যখন শুরু হতে থাকে তখন এইটা ক্রোমাটিন, ক্রোমাটিন, ক্রোমাটিন। এই যে দেখো প্রোফেজের প্রথম অবস্থা, যদিও ছবিটার অবস্থা ভালো না, কিন্তু ছবি থেকে তোমরা একটা আইডিয়া করতে পারো। এই যে দেখো এইখানে একটা গোল, তারপরে এই কয়টা বাহু, দুইটা বাহু, এই যে গোল দুইটা বাহু। যখন এরকম দুই বাহুযুক্ত অবস্থা হবে তখন এটার নাম তুমি বলবা ক্রোমোজোম। আর যখনই দুই বাহু পার করে চলে যাবে, যখনই এরকম এক্স হয়ে যাবে, তখন এগুলোর নাম হবে ক্রোমাটিড। এইটা তুমি যদি ভুল করো পরীক্ষায় একদম বিপদে পড়ে যাবা। তাহলে এই অবস্থাটার নাম কি রে ভাইয়া, ক্রোমোজোম না ক্রোমাটিড? কি উত্তর দিবা? এটাকে তোমরা কি লিখবা? এই জায়গায় কিন্তু তোমাকে অবশ্যই ক্রোমাটিড লিখতে হবে। তো কোষ বিভাজনের এক এক ধাপে এইগুলাকে পাওয়া যায়, এক এক ধাপে কিন্তু এগুলাকে পাওয়া যায়। তুমি যদি এটা না বুঝো, তোমার যদি এই বেসিকটা ক্লিয়ার না থাকে, তুমি পরীক্ষায় একদম ভুল করবা, এবং ভুল করলে তোমাকে মার্ক দিবে না। তুমি বলবে যে এত কষ্ট করে বায়োলজি লিখলাম কিন্তু এ প্লাস পেলাম না, কারণ তুমি তো বেসিকটাতেই ভুল করে রেখেছো। তো দেখো আমরা নিউক্লিয়াস টপিকটার কিন্তু অসংখ্য জিনিসপত্র পড়ে ফেলেছি। আমি তোমাকে নিউক্লিয়াস টপিকটার চিত্রটা নেক্সট দিন আমরা এখান থেকে কি কি সিকিউ আসবে সেইটা তোমাকে দেখাই দিব। বাট তুমি এই যে তাকায় দেখো নিউক্লিয়াস টপিকটা আমাদের অনেক কিছু পড়া শেষ। এই যে দেখো সুন্দর করে, তাহলে এইটার নাম কি তোমরাই আমাকে বলো, এইটার নাম কি? দেখো সুন্দর করে বলা, ক্রোমাটিড। দেখো এই যে প্রত্যেকটা অংশের নাম হলো, প্রত্যেকটা অংশের নাম হলো ক্রোমাটিড। এই প্রত্যেকটা অংশের নাম হলো ক্রোমাটিড। একটা ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করলে দুইটা ক্রোমাটিড পাওয়া যায়। তো এই জায়গায় লেখা আছে একটি ক্রোমোজোম, ঠিক আছে, বাট এইটা হলো ক্রোমোজোমের ক্রোমাটিড অবস্থা। এটা হলো ক্রোমোজোমের, বইয়ের মধ্যে কেন ক্রোমোজোম লেখা? দেখো এই যে ক্রোমাটিড লেখা, এটা হলো ক্রোমোজোমের ক্রোমাটিড অবস্থা। ক্রোমোজোমটা যখন দুই ভাগে ভাগ হবে তখন প্রত্যেকটা ক্রোমোজোমকে আমরা ক্রোমাটিড বলে ডাকবো। দিন শেষে ব্যাপারটা কি, সবই তো একই জিনিস। খেয়াল করো, এইটা পেঁচানো অবস্থায় ছিল, পেঁচানো অবস্থাটা খুলে খুলে এটা এরকম আকার ধারণ করছে। এটা যখন দুই ভাগে ভাগ হবে, প্রত্যেকটা ভাগের নাম, এই প্রত্যেকটা হলো এক একটা ক্রোমাটিড। একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড পাওয়া যায়? একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড পাওয়া যায়। দেখো সুন্দর করে এই কথাটাই বলা। তাহলে দেখো আমরা কত কিছু পড়ে ফেলেছি। দেখো বিভাজন চলছে না এমন কোষের মধ্যে সুতার মতো জিনিস জট পাকিয়ে থাকতে পারে। যখনই জট পাকিয়ে থাকে তখন এটার নাম হলো ক্রোমাটিন। এই ক্রোমাটিনের মধ্যে ডিএনএ থাকে এবং প্রোটিন থাকে, প্রোটিনের নাম হিস্টোন প্রোটিন। এইটাই তোমার থাকে। বোঝাতে কি পেরেছি? আচ্ছা। এবং দেখো চলন্ত অবস্থায় সিলিং ফ্যানের ব্লেড যেমন গোনা যায় না, তেমনি নিউক্লিয়াসে কতগুলো ক্রোমাটিন তন্তু আছে সেটাও বোঝা যায় না। জট পাকিয়ে থাকা এই ক্রোমাটিনগুলা যখন আলাদা আলাদা হয়, জট খুলে যায় এবং এগুলো মোটা এবং খাটো হয়, তখন এদেরকে নাম দেওয়া হয়। তাকায় দেখো, কোষ বিভাজনের সময় যখন এরা মোটা এবং খাটো হয় তখন এদের নাম দেওয়া হয় ক্রোমোজোম। এই যে দেখো এই পেঁচানো অবস্থাগুলো যখন মোটা এবং খাটো হলো তখন এটার নাম হয়ে গেল ক্রোমোজোম। অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া। এরপরে তুমি তাকায় দেখো, এমসিকিউতে আসবে পরীক্ষায়, কোষ বিভাজনের মেটাফেজ দশায় সবচেয়ে ভালোভাবে ক্রোমোজোমগুলাকে বোঝা যায়। এই লাইনটা দাগাই দিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এইটা পরীক্ষায় আসবে। বুঝতে পেরেছি? ঠিক আছে, ওকে। মেটাফেজের পরে দশার নাম হলো অ্যানাফেজ দশা। তুমি তাকায় দেখো, এই যে অ্যানাফেজ দশাতে, অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিডগুলা আলাদা হয়ে যায়। তখন প্রতিটা ক্রোমাটিড থেকে একটা করে তোমার ক্রোমোজোম তৈরি হয়। তো এই তো ক্রোমোজোমগুলার প্রত্যেকটা অর্ধেক অংশকে বলা হয় ক্রোমাটিড। এখানে সুন্দর করে বলা আছে। তাহলে আমরা কি পার্থক্য করতে পারবো? আমরা কি সবাই উত্তর করতে পারবো? ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সবাই পারবো কিনা? কি সুন্দর করে এটা পড়ে ফেললাম, পারা যাবে কিনা? তাহলে তোমার পরীক্ষায় যদি সংজ্ঞা আসে, সংজ্ঞাটা দিলে পারবো কিনা? যখন এটা সুতার মতো পেঁচানো অবস্থায় থাকবে তখন এটার নাম হলো ক্রোমাটিন। যখন এটা ছোট, মোটা এবং খাটো হবে, কোন দশায় মোটা এবং খাটো হয় সবচেয়ে ভালো বোঝা যায় মেটাফেজ দশায়, এটা সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়, সবচেয়ে ভালো মেটা। আর তারপরে এটা সম্পূর্ণ দুই ভাগ হয়ে ক্রোমাটিডগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো যাই হোক, তো এখানে এই এমসিকিউটার কথা বলা পারা যাবে কিনা। তাহলে কত কিছু তোমাকে আমি জানিয়ে দিলাম অল্প সময়ের মধ্যে।
আমরা কি পারবো ইনশাল্লাহ? পানি পানি হয়ে গেছে, পারা যাবে। ওকে স্যার, বইয়ে এক্সট্রা ইনফো লিখে দিলে ভালো হয়। আমি বইয়ের বাইরে কিছু পড়াচ্ছি না, এসএসসিতে বইয়ের বাইরে কোনো পড়া আসবে না। বইয়ের পড়াটাকেই কেউ যদি বুঝতে পারে, সে বায়োলজি যে কোনো অলিম্পিয়াডে, তোমার লেভেলের অলিম্পিয়াডে যেতে পারবে। তোমাদের বইটা খুব সুন্দর বই, এই বইয়ে এত সুন্দর সুন্দর তথ্য দেওয়া, তাহলে তোমরা এগুলো থেকে উত্তর করতে পারবা। ঠিক আছে, সুন্দর, অনেক কিছু পড়ে ফেললাম। তাহলে আমরা চ্যাপ্টার 2 পড়তেছি। চ্যাপ্টার 2 পড়তে গিয়ে আমরা দারুণ কিছু তথ্য পড়ে ফেললাম, আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য পড়ে ফেললাম, অনেক কিছু পড়ে ফেললাম। ঠিক আছে, এইবার যে টপিকটা আমরা পড়ব, এই টপিকটা আমাদেরকে, এই টপিকটা দ্রুততার সাথে শেষ করব। তাহলে তোমাকে কেউ যদি বলে যে তাহলে বুদ্ধি করে বলো তো, নিউক্লিয়াসের সবাই বলবা গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? তাহলে কি উত্তর দিবা? কোষ কত প্রকার? পরীক্ষায় এইটাই প্রশ্ন আসলো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? কত প্রকার? আমরা দেখলাম নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার। একটা হলো আদিকোষ, যার তেমন কিছু নাই, আরেকটা হলো প্রকৃত কোষ, যার সব কিছু আছে। তাই তো? আমরা কি বুঝতে পেরেছি? 2 প্রকার। তাহলে এটা কিসের ভিত্তিতে? এইটা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। এইবার তুমি একটু তাকায় দেখো তো, তোমার দেহ যারা গঠন করে, যে সকল কোষ, তাদেরকে বলা হয় দেহকোষ, যারা দেহ গঠন করে। এখন তুমি যদি ছেলে হও, তাহলে তোমার শরীরে শুক্রাণু তৈরি হয়, আর তুমি যদি মেয়ে হও, তাহলে তোমার শরীরে ডিম্বাণু তৈরি হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুইটা ছাড়া আমাদের, এই দুইটা কোষ ছাড়া আমাদের শরীরের সব কিছু হলো দেহকোষ। শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া আমাদের শরীরের সব কিছু হলো দেহকোষ। শুক্রাণু এবং ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। তোমার শুক্রাণু থেকেই তোমার বাচ্চা তৈরি হবে, তোমার ডিম্বাণু থেকে তোমার বাচ্চা তৈরি হবে, তোমার জনন কাজে অংশ নেবে এরা। আমাদের শরীরে কাজের ভিত্তিতে কোষ কয় রকম? আমাদের শরীরে কাজের ভিত্তিতে কোষ 2 রকম। তোমার শরীরে যত কোষ আছে সবাই দেহকোষ, শুধুমাত্র শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া। এই শুক্রাণু বা ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। জনন কোষের ইংরেজি নাম হলো গ্যামিট। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, তোমার শরীরে জনন কোষ কারা কারা? মাত্র 2টা, ছেলে হলে শুক্রাণু, মেয়ে হলে ডিম্বাণু। এখান থেকেই সকল কোষের জন্ম হয় পরবর্তীতে। তাহলে কাজের ভিত্তিতে কোষ কয় রকম? কাজের ভিত্তিতে কোষ 2 রকম। দেখো সুন্দর করে বইয়ের মধ্যে এই কথাটাই বলা, সকল কোষ দেহকোষ, শুধুমাত্র এইখানে এইভাবে লিখা পুরুষ এবং স্ত্রী জনন কোষ। তোমরা বইয়ের মধ্যে লিখে নাও, পুরুষটার নাম শুক্রাণু, সবাই লিখে নাও, আর মেয়েটার নাম ডিম্বাণু। লিখে কমেন্ট করো ডান। শুধুমাত্র এই 2টা কোষ, এই 2টা কোষ ছাড়া বাকি সকল কোষ হলো দেহকোষ। পারবো কিনা? সবাই পারবো কিনা? ভেরি গুড। তাহলে কি সুন্দর করে আমরা জেনে গেলাম। এবং এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে পরবর্তীতে যে বাচ্চাটা তৈরি হয়, সেটার নাম হলো জাইগোট। তোমরা যে জাইগোট কথাটা বলো, জাইগো কথাটা তুমি ভবিষ্যতেও পাবা। জাইগো মানে 2, জাইগো শব্দের অর্থ জোড়া বা 2। এখানে যেহেতু 2টা কোষ মিলিত হয়, সেজন্য এটার নাম হলো জাইগোট। দেখো সুন্দর করে বইয়ের মধ্যে বলা, এই কোষটাকে জাইগোট বলা হয়। তাহলে ভাই ও বোনেরা, আশা করি আমরা বুঝতে পেরেছি, বুঝতে পারলাম। ওকে, যা যা বুঝতে পেরেছি, নোট কোথায় জমা দিবা? নোট জমা দিবা কমিউনিটি গ্রুপে না, আমি তো গ্রুপের লিঙ্কও দিয়ে দিয়েছি। আবার গ্রুপের লিঙ্কটা এই যে কমেন্টে দিয়ে দিচ্ছি, এই গ্রুপে নোট জমা দিবা, সাথে একটা ক্লাস রিভিউ সহ তোমাদের কেমন লেগেছে এই গ্রুপে নোট জমা দিবা। এই যে আমি পোস্ট করে দিলাম। তাহলে কি কি পড়লাম আমরা? অনেক কিছু পড়ে ফেললাম। যারা নোট শেয়ারিং কন্টেস্টে অংশ নিবা, নোটটা জমা দিবা, সাথে একটা ছোট্ট ক্লাস রিভিউ দিবা, এবং যে হ্যাশট্যাগটা ইউজ করতে বলেছি সেই হ্যাশট্যাগটা দিবা। দেখো ডেসক্রিপশনে কিন্তু হ্যাশট্যাগটা দেওয়া আছে, তুমি দেখে নাও। আমার নাম দিবা, তাহলে আমি খুঁজে পাবো, না হলে তোমার নোটটাকে কিন্তু আমি খুঁজে পাবো না। তুমি যদি হ্যাশট্যাগ না দাও, আমি কিন্তু তোমার নোট খুঁজে পাবো না ভাইয়া। ঠিক আছে? সো এই হ্যাশট্যাগটা ইউজ করবা। তো যা যা ক্লাসে পড়ালাম সেটাই নোট করবা। এইবার তোমাদেরকে একটা দারুণ জিনিস জানাবো, এই জিনিসটার দিকে তাকাও। এটা পরীক্ষার জন্য তোমার এটা খুবই কাজে লাগবে। এটা তোমরা, আমি শিওর তোমরা এটা জানো না, তোমরা বেশিরভাগই এটা জানো না, বাট আজকের পরে জানবা।
আজকের পরে সবাই জানবা। এইটা একটা কোষ, এইটা একটা কোষ, এইটা একটা কোষ। আচ্ছা, এটা একটা কোষ। সবাই দেখো তো, এখানে 4টা কোষ আঁকলাম। বাপরে বাপ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা কিন্তু এটা পারো না, আমি আগেই বলে রাখছি, তোমরা কিন্তু এটা পারো না, আমি আগেই বলে রাখলাম। দেখো তো ভাইয়ারা, এই 4টা কোষের মধ্যে পার্থক্য কি? আমি এই জায়গায় লিখলাম, এই সাদাটা, সাদা মানে এটা বুঝে নাও, সাদা মানে কোষ প্রাচীর, সাদা মানে কোষ প্রাচীর। আর সবুজ মানে কোষ ঝিল্লি। সাদা মানে কোষ প্রাচীর, সবুজ মানে কোষ ঝিল্লি। তুমি দেখো তো বুঝতে পারো কিনা, এই লাইনটা দ্বারা বুঝো কিনা। দেখো তো পার্থক্যটা ধরা যায় কিনা, কে কে জিনিসটা বুঝতে পারলা আমাকে বলো। হ ভাই, বুঝতে পারছি, যেটা বোঝাতে চাইলেন সেটা বুঝতে পারলাম। দেখো তো বোঝা যায় কিনা। তাহলে দেখো, মোটামুটি সব ধরনের কোষে কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। এবং এখানে ভালো করে শব্দ দুটার দিকে তাকাও, একটার নাম প্রাচীর, একটার নাম ঝিল্লি। ঝিল্লি ছাড়া পৃথিবীতে কোনো কোষ হবে না। সকল কোষের কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন থাকবে, কিন্তু সবার কোষ প্রাচীর থাকবে না। তুমি আমি প্রাণী, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষের প্রধান পার্থক্য হলো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ কোষের এই যে কোষ প্রাচীর, পরীক্ষায় প্রশ্ন করবে এটা কি দিয়ে তৈরি হয়, তুমি বলবা এটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, এমসিকিউটা পরীক্ষায় আসবে। ব্যাকটেরিয়ার এই যে কোষ প্রাচীর, তোমাকে প্রশ্ন করবে এটা কি দিয়ে তৈরি হয়। ওই যে তোমাদেরকে একটু আগে বললাম, পলিস্যাকারাইড, এটা পলিস্যাকারাইড প্লাস লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। লিপিড প্রোটিন সব কিছু থাকে এটার মধ্যে। আর প্রশ্ন করবে ছত্রাকের যে কোষ প্রাচীর, এইটা কি দিয়ে তৈরি হয়, প্রত্যেকটা কথাই পরীক্ষায় আসবে, এটা কাইটিন দিয়ে তৈরি হয়। কিন্তু তোমাকে যদি কেউ প্রশ্ন করে প্রাণী কোষে যে কোষ প্রাচীর সেটা কি দিয়ে তৈরি হয়, তুমি বলবা প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য, উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীর আছে, প্রাণীর কোষে কিন্তু কোষ প্রাচীর নাই। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের বেশিরভাগ বাচ্চা কাচ্চা এই বেসিক পার্থক্যটা জানতা না। তো তোমরা এখন বলবা ভাই কোষ প্রাচীরটা কি আর কোষ ঝিল্লিটা কি। চলো আমরা একটা ছবি দেখি, তুমি এই ছবিটার দিকে দেখো, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। এইটা একটা উদ্ভিদের কোষ, এইটা একটা, কি সুন্দর, আমি তোমাকে 3D মডেল না দেখায় একটা ভালো মডেল দেখাই। এইটা একটা উদ্ভিদের কোষ। এই উদ্ভিদের কোষে বাইরের দিকে এই যে মোটা কালারের, তুমি দেখতে পাচ্ছ কিনা, বাইরের দিকে এই যে মোটা, এই যে সবুজ, এইটা হলো কোষ প্রাচীর। আর এই যে এইটা, এইটা হলো কোষ ঝিল্লি, আলাদা করে একটা প্রাচীর আছে। কিন্তু তুমি যদি প্রাণী কোষের দিকে তাকাও, প্রাণী কোষে তুমি এমন কোনো কিচ্ছু খুঁজে পাবা না, শুধুমাত্র কোষ ঝিল্লি খুঁজে পাবা। বাইরের দিকে কোনো কোষ প্রাচীর, বাইরের দিকে করে কোনো আলাদা কোষ প্রাচীর নাই। এই ছবিটাতে এখানে এরা দেখাচ্ছে, আমরা স্কেচ ফ্যাবের এদের এটাকে দেখি, বিউটিফুল বিউটিফুল
ওকে, ঠিক আছে। এই যে তাকায় দেখো সুন্দর করে, এইটা প্রাণীকোষ, দেখো বাইরেরটাতে কোনো প্রাচীর নাই, দেখো এইটা হলো কোষ ঝিল্লি। আর উদ্ভিদের দিকে তাকাও, ঝিল্লিটা তো আছেই, এই যে ঝিল্লিটা হলুদটা হলো ঝিল্লি, বাইরের দিকে একটা আলাদা কোষ প্রাচীর আছে। আইডিয়াটা কি পাওয়া গেল? জিনিসটা কি বুঝতে পেরেছি? কিছুটাকে আইডিয়া হয়েছে কিনা, দেখতে পাচ্ছ কিনা? আরেকটা বড় পার্থক্য কি, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে, এই প্লাস্টিড থাকে বলে উদ্ভিদ নিজের খাবার নিজে বানাতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কিন্তু প্রাণী কোষে এরকম কোনো সবুজ কালারে তুমি কোনো অঙ্গাণু হারিকেন দিয়েও খুঁজে পাবা না। তাহলে বড় দুটা পার্থক্য কি, এক কোষ প্রাচীর, দুই প্লাস্টিড। কিভাবে মনে রাখবো? তুমি মনে রাখবা পা পা, উদ্ভিদ কোষের পাপা আছে। পাপা আছে মানে কি, উদ্ভিদ কোষের প্রাচীর আছে এবং উদ্ভিদ কোষের প্লাস্টিড আছে। প্রাণী কোষের কিন্তু পাপা নাই। প্রাণী কোষে এমন একটা জিনিস থাকে যেটা উদ্ভিদ কোষে থাকে না, সেটার নাম হলো সেন্ট্রোজোম। প্রাণী কোষের যদিও পাপা নাই, কিন্তু প্রাণী কোষের কি থাকে, প্রাণী কোষের থাকে সে। প্রাণী কোষের মূলত বেশিরভাগ প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, যেটা বেশিরভাগ উদ্ভিদ কোষে সাধারণত, প্রকৃত উদ্ভিদ কোষে থাকে না, অনেক জায়গায় দু এক জায়গায় থাকতে পারে। ঠিক আছে, ওকে, সুন্দর। বুঝতে পারলাম কিনা দেখো তো, বইয়ের মধ্যে এই কথাগুলা তুমি খুঁজে পাবা। প্রিয় ভাই ও বোনেরা, উদ্ভিদ কোষ এবং প্রকৃত কোষের মধ্যে কি পার্থক্য? তাহলে দেখো কোষ প্রাচীর, দেখো কোষ প্রাচীর এটা উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই উদ্ভিদ কোষের কথাটাতে ভালো করে গোল্লা দাও, দেখতে পাচ্ছ? প্রাণী কোষে কিন্তু থাকে না। তারপরে বাকি যে লাইনগুলো তোমাকে দাগিয়ে দিয়েছি, দেখো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্রোটিন পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয়। তারপরে দেখো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত হয়। প্রত্যেকটা কথা তোমাকে আমি কিন্তু পড়িয়েছি, দেখতে পাচ্ছ কিনা? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়? মূলত সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয়। এই কয়েকটা কথা তোমাকে জানতে হবে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর দেখতে কেমন? এই যে বাইরের দিকের তুমি যে দেখতে পাচ্ছ, এই যে প্রাচীরের অংশ। ওকে ভাই, এই জায়গায় ভুল আছে ভাইয়া, কি জায়গায় ভুল আছে? আমি এখানে কি ভুল আছে? আচ্ছা ফাইন, এখানে কিছুটা গঠনগত, তোমাদের ছোট্ট ক্লাস সেজন্য অনেক বেশি জটিল করে নাই, বাট তোমার এইটুকু কথা তোমাকে পড়তে হবে। আচ্ছা, আরেকটা কথা, তোমাকে এই লাইনটা জানতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবা, কোষ প্রাচীর, কোষ প্রাচীর মৃত ও মৃত, আর কোষ ঝিল্লি যেটা আমরা একটু পরে পড়ব, এটা কিন্তু জীবিত। তুমি বলবা যে ভাই এইটা আবার কেমন কথা, জীবিত এবং মৃত? ব্যাপারটা অনেকটা এই রকম যে ধরো তোমার বাসার যে প্রাচীর বা দেওয়াল, সেটা কি কোনো কাজ করে দাঁড়িয়ে থাকা ছাড়া? কিন্তু তোমার হাতের যে মোবাইলটা দেখো, সেটা কত অ্যাক্টিভ, কত ফাংশনাল, তাই না? সেটা থেকে তুমি কল দিতে পারো, অন্যের সাথে যোগাযোগ করতে পারো। ব্যাপারটা ওইভাবে চিন্তা করো। কোষ ঝিল্লি এটা অনেক কাজ করতে পারে, কিন্তু কোষ প্রাচীর দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো কাজ নাই, চারপাশে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো কাজ নাই। এখান থেকে তোমার আরেকটা এমসিকিউ আসবে, দেখো এই যে তাহলে লেখা আছে এইটা মৃত বা জড়বস্তু দিয়ে গঠিত। আমি যেই যে শব্দগুলো বলছি, পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় তুমি এই থেকেই প্রশ্ন পাবা, ঠিক আছে? এবং প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, প্রত্যেকটা লাইন তুমি পরীক্ষায় পাবা। ওকে, লাস্ট এখানে আরেকটা শব্দ হলো পাশাপাশি দুটা কোষ প্রাচীরের মধ্যে। তুমি চাইলে এই ছবিটা দেখতে পারো, দেখো পাশাপাশি কোষের দুটা কোষ প্রাচীরের মধ্যে, যদিও এখানে ছবিটা ভালো করে দেখা যাচ্ছে না, তারপরও ধরো পাশাপাশি দুইটা কোষের কোষ প্রাচীরের মধ্যে, ধরো এই জায়গাতে একটা জানালার মতো আছে, জানালা যেটা দিয়ে এই কোষটার সাথে এই কোষটার দেখা হয়। এখানে একটা জানালার মতো আছে যেটা দিয়ে এই কোষটার সাথে এই কোষটার দেখা হয়। আমাদের প্রাচীরের মধ্যে জানালা থাকে না? তো এই জানালাগুলোর নাম হলো প্লাজমোডেজমাটা। পরীক্ষায় প্রশ্ন আসবে, দেখো আণুবীক্ষণিক নালী, পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে এটা যোগাযোগ রক্ষা করে এবং পানি এবং লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোষ প্রাচীরের ভিতরে আণুবীক্ষণিক নালীকে কি বলে? তোমার উত্তর হবে কি? তোমার উত্তর হবে প্লাজমোডেজমাটা। সবাই কি উত্তর করতে পারবো? পারবো কিনা? ওকে, তাহলে তোমাকে যদি কেউ বলে কোষ প্রাচীরের আণুবীক্ষণিক নালীর নাম কি? কোষ প্রাচীরের
আনুবীক্ষণিক নালীর নাম কি? তুমি কি উত্তর দিবা? কোষ প্রাচীরের আনুবীক্ষণিক নালীর নাম কি? তুমি কি উত্তর দিবা? ওকে, এইখানে যে বর্ণনাটা দেওয়া আছে, এই বর্ণনাটা একটু মানে ভুল বলা যেতে পারে। বর্ণনাটা আসলে গোছানো বর্ণনা দেওয়া নাই, তো গোছানো বর্ণনা দেওয়া নাই, তোমরা প্লাজমোডেজমাটাটা বলে ফেলো। আচ্ছা, কোষ প্রাচীরের মূল উপাদানটা, মূল গঠনটা কেমন আমি জাস্ট তোমাদেরকে একটা ছবি দেখাই, তাহলে তোমাদের এই পড়াটা সহজ বলে মনে হবে, না হলে এটাকে কঠিন বলেই মনে হবে। আমি তোমাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি, সেল ওয়াল। খুবই সিম্পল। এটা তোমার পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় আসবে না, চিন্তা করার কারণ নাই। আমার মনে হয় না যে এতটা তারপরও দিয়ে দিলে, যদিও তোমার বইয়ে দেওয়া নেই, কিন্তু জাস্ট জানার জন্য জানা। দেখো, কোষ প্রাচীরের কয় স্তর বিশিষ্ট? কোষ প্রাচীরের এই দেওয়ালটা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর। তুমি বলবা 3 স্তর, এই যে মাঝ বরাবর একটা লাইন দেখতে পাচ্ছি, এটার নাম মধ্যপর্দা। তারপর তার উপরে একটা স্তর, এইটা একটা স্তর, এইটা একটা স্তর, এটার নাম প্রাথমিক প্রাচীর। তার উপরে 3টা স্তর, বা এই যে ভাই, এইটা দ্বারা কি বোঝায়? তোমার বইয়ের পড়াটা জাস্ট তোমাকে আমি দেখাই দিচ্ছি যে মাঝে একটা পর্দা থাকে, এটার নাম মধ্যপর্দা, তার উপরে একটা করে স্তর থাকে, সেটা আমি তোমাকে দেখাই দিব। এই যে তার উপরে একটা করে স্তর, তার উপরে ধরো 3টা এরকম ছোট ছোট স্তর থাকে। তাহলে কোষ প্রাচীরের মোট স্তর কয়টা? আমি জাস্ট তোমাকে এমসিকিউ এর জন্য এটা পড়াই দিচ্ছি, এইচএসসিতে এটা তুমি আরো বেশি পড়া পাবা। তাহলে কয়টা স্তর? 3টা স্তর। এই স্তরটার নাম হলো মধ্যপর্দা, এই স্তরটার নাম হলো প্রাথমিক প্রাচীর। তোমার বইয়ের পড়াটা জাস্ট তোমাকে আমি খেয়াল করাই দিলাম। আর এই যে এই স্তরটার নাম হলো গৌণ প্রাচীর। তুমি বলতে পারো, ভাইয়া এগুলা কি আমার পরীক্ষায় আমাকে ডিটেইল লিখতে হবে কিনা? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, কিন্তু বইয়ের মধ্যে দেখো, তোমার বইয়ে এই কথাগুলো বলা। এই যে 3টা শব্দ আমি যে তোমাকে খেয়াল করাই দিলাম, এই যে শব্দটার দিকে তাকাও, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, মধ্যপর্দা। মধ্যপর্দা সবার মাঝখানে, তার উপরে প্রাথমিক প্রাচীর, তার উপরে গৌণ প্রাচীর। মধ্যপর্দা সবার মাঝখানে, তার উপরে প্রাথমিক প্রাচীর, তার উপরে গৌণ প্রাচীর। পারবো? তাহলে মোট কয়টা স্তর? মোট 3টা স্তর। মধ্যপর্দা, তার উপরে প্রাথমিক প্রাচীর, তার উপরে গৌণ প্রাচীর। এবার প্র্যাকটিস টাইম, তোমাদেরকে অনেকটুকু পড়ালাম, দেখি তো কেমন প্রশ্ন উত্তর করতে পারো। রেডি? 1 2 3। ও ভাই বোনেরা, ওকে, দেখি কোষ প্রাচীর কোন ধরনের কোষে পাওয়া যায়। এখানে দেখি কার কার কেমন উত্তর দেওয়ার ক্ষমতা, কে কে কেমন উত্তর দিতে পারো বলো। তাহলে দেখো, কোন ধরনের কোষে কোষ প্রাচীর পাওয়া যায়। যারা সঠিক উত্তর দিয়েছ উদ্ভিদ কোষে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ভাইরাসেও পাওয়া যায় না, প্রাণী কোষেও পাওয়া যায় না, কিন্তু ছত্রাকে পাওয়া যায়। উত্তর হবে খ এবং ঘ।
উত্তর হবে ডাবল অ্যান্সার। যারা ডাবল অ্যান্সার দিয়েছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। যারা সিঙ্গেল অ্যান্সার দিয়েছো তাদেরকে ভালোবাসা জানাতে পারলাম না, এটা ডাবল অ্যান্সার দাগাবা, আমার উত্তরে যাই দেওয়া থাক এটা কিন্তু ডাবল অ্যান্সার হবে। সত্যি কথা বুঝাতে পেরেছি। খ এবং ঘ যারা দুইটা উত্তর দিয়েছো অনলাইন ভালোবাসা, অনলাইন ভালোবাসা, অনলাইন ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, দেখি তো এরপরে তুমি আর কি উত্তর করতে পারো কিনা, এইটা বলতে পারবা কিনা। পরীক্ষায় ধরো আসলো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে কিনা, দেখি এটা কারা কারা বলতে পারো তাদেরকে অনলাইন ভালোবাসা দিব। ABCDর মধ্যে কোনটা উত্তর হবে? ওকে, ভেরি গুড। তাহলে কখনোই প্রাণীকোষে কখনোই কোষ প্রাচীর থাকবে না, এটাই সত্যি কথা। ও ভাই বোনেরা খুব সুন্দর, খুবই সুন্দর, ভেরি গুড, ভেরি 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 গুড। তোমাকে তাহলে কেউ আটকাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, ঠিক আছে। এখানে এরপরের টপিকগুলো তো আমরা পরের টপিকে যাব, এখান থেকে আর তোমাকে কেউ আটকাতে পারবে না। এইবার তোমাদেরকে প্রিয় ছোট্ট ভাই বোনের একটা ভালো জিনিস পড়াবো। এই পড়াটা ভালো করে তাকাও, এই পড়াটা কিন্তু তোমার ক্লাসের আর কেউ জানবে না। সত্যি কথা বলি, তোমার ক্লাসের আর কেউ জানবে না। তুমি এই যে জিনিসটা জানতেছো এটা একটা $1 মিলিয়ন তথ্য। প্রোটোপ্লাজমের 3টা অংশ, আজকে তুমি এটা জানবা। প্রোটোপ্লাজমের 3টা অংশ, এক বাইরের দিকের কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, ভালো মতো বুঝো, এটা $1 মিলিয়ন। সবার চেয়ে তুমি এটা দিয়ে এগিয়ে যাবা, সবার চেয়ে এগিয়ে যাবা, বাকিরা এটা সবাই ভুল করবে, সবাই ভুল করবে। 2 সাইটোপ্লাজম, 3 নিউক্লিয়াস, ভালো করে দেখো তো। তাহলে আমরা যদি একটা কোষ আঁকি, ধরো এটা একটা কোষ, আমরা একটা কোষ আঁকলাম, তাকায় দেখো আমরা একটা কোষ আঁকলাম। এই কোষের এইটা হলো প্লাজমা মেমব্রেন, এই হলো নিউক্লিয়াস, আর এই হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে অনেক কিছু থাকে, অঙ্গাণু টঙ্গাণু থাকে। তাহলে কয়টা জিনিস? এই হলো 1, এই হলো 2, এই হলো 3। তাহলে তোমরা আমাকে বলবা কিনা এই লাইনটা সত্য নাকি মিথ্যা? দেখি কার মাথায় বুদ্ধি কতটুকু। এই লাইনটা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? সত্য হলে সত্য লিখো, মিথ্যা হলে মিথ্যা বলো। ভেরি গুড। যারা এখনো এটাকে সত্য বলে বিশ্বাস করো তারা ক্লাসটা করে কি শিখলা? এইটা একটা মিথ্যা কথা। দেখো তো, প্রোটোপ্লাজমকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো নিউক্লিয়াস, একটা হলো সাইটোপ্লাজম, একটা হলো প্লাজমা মেমব্রেন। এই জিনিসটার নাম বাইরের, এই জিনিসটার নাম বাইরের, এই চারকোনা বক্সটার নাম প্লাজমা মেমব্রেন, আর ভেতরের এটার নাম হলো নিউক্লিয়াস।
এই নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের মাঝে যা থাকবে তার নাম হলো সাইটোপ্লাজম। প্রিয় ভাই ও বোনেরা, নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ না, নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের বাইরে। তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা, এটা কেমন কথা, এটা কেন পারলা না? মাত্রই তো বললাম। কথাটা কি বুঝতে পেরেছো ভাই? জিনিসটা কি বুঝতে পেরেছো? তাহলে এইটা দেখো তো, তাহলে এই 14 নম্বর প্রশ্নটা এখন পারবা কিনা? 14 নম্বর প্রশ্নটা উত্তর করো তো, দেখেন তো পারা যাচ্ছে কিনা। 14, প্রশ্ন নাম্বার 14 এখন পারবা কিনা? তাহলে প্রোটোপ্লাজমের তিনটা অংশ, একটা হলো কোষ ঝিল্লি, একটা হলো সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিয়াস। 1 2 3। দেখো, তুমি যদি এগুলো না বুঝে পড়ো পরীক্ষায় কিন্তু উত্তর করতে পারবা না। তুমি কিন্তু পরীক্ষায় উত্তর করতে পারবা না, এগুলো থেকে কিন্তু বারবার ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে। ব্যাপারটাকে এতটা সহজভাবে দেখো না, জিনিসটা কিন্তু জটিল, ব্যাপারটাকে এতটা সহজ করে দেখো না। এখন এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক রকমের অঙ্গাণু থাকে, অনেক রকমের অঙ্গাণু থাকে। অঙ্গাণু যেমন তোমাদেরকে আমি অলরেডি ছবি দেখিয়েছি, তোমাদের মনে পড়ে কিনা? এই যে দেখো তো, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেলের জায়গায় আমরা ইউক্যারিওটিক সেল, কতগুলো অঙ্গাণু তোমাদেরকে আমি ছবি দেখিয়েছি। তুমি তাকায় দেখো, একটা কোষের মধ্যে কি সুন্দর 3D মডেল। এরকম মডেল তো আমরা দেখতে পাই না, কিন্তু একটা কোষের মধ্যে এরকম অসংখ্য জিনিস থাকে, এইগুলাকে বলা হয় অঙ্গাণু। দেখো, এই যে তাকায় দেখো, এইগুলা, এটার নাম মাইটোকন্ড্রিয়া, আমরা সবাই বুঝি। তারপরে এই ছোট ছোট জিনিসগুলোর নাম হলো তোমার রাইবোজোম, এইটার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো, এটার নাম গলগি বস্তু। এইরকম অসংখ্য জিনিস থাকে। এখন এই অঙ্গাণুগুলোর মধ্যে আমরা অঙ্গাণুগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। এক, যারা আমার মতো এরকম শার্ট পরে থাকে, যারা আমার মতো এরকম শার্ট পরে, তাদেরকে আমরা বলবো হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ, যাদের বাইরে একটা আলাদা আবরণ আছে। আর যাদের বাইরে আবরণ নাই তাদেরকে আমরা বলবো লেংটু অঙ্গাণু। লেংটু, তাদেরকে আমরা বলবো ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে একদল যারা শার্ট পরে, একদল যারা সালমান খান, যারা শার্ট পরে না, যারা সবসময় খালি গায়ে থাকতে পছন্দ করে। তো যতগুলো অঙ্গাণু আছে সবগুলাই কিন্তু মোটামুটি ঝিল্লিবদ্ধ। তুমি জাস্ট মনে রাখবা, তুমি জাস্ট মনে রাখবা, সে রা কঙ্কাল। কঙ্কালকে কখনো শার্ট পরতে দেখছো? কঙ্কালকে কখনো শার্ট পরতে দেখছো? সেরা কঙ্কাল, এই শব্দটা দ্বারা তুমি মনে রাখবা ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর নাম কি কি। সেরা কঙ্কাল, সে দিয়ে কি মনে রাখবা? সে দিয়ে মনে রাখবা সেন্ট্রিওল। রা দিয়ে মনে রাখবা রাইবোজোম। কঙ্কাল দিয়ে মনে রাখবা কোষীয় কঙ্কাল। তাহলে লেংটু অঙ্গাণু মাত্র 3টা। লেংটু অঙ্গাণু মাত্র কয়টা? লেংটু অঙ্গাণু মাত্র 3টা। দেখতে পাচ্ছি কিনা, পারবো কিনা? কারা কারা? পারা যাবে ইনশাল্লাহ, পারবো। বাকি যতজন আছে সবাই ঝিল্লিবদ্ধ। কিরকম? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যত অঙ্গাণু আছে সবাই ঝিল্লিবদ্ধ। আমরা পারবো কিনা? ওকে, তাহলে সেরা কঙ্কাল তুমি বইয়ের মধ্যে দেখো খুব সুন্দর করে, বইয়ের মধ্যে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। তুমি যদি বইয়ের মধ্যে দেখো, বইয়ের ছবির দিকে তাকাই, চলো আমরা, বইয়ে খুব ভালো করে বলা। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই যে দেখো হেডলাইনের দিকে তাকাও, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি কি দেওয়া? ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। বাকি সবাই যতজন আছে সবার নাম মাইটোকন্ড্রিয়া। যতগুলো নাম আছে সবগুলো মাইটোকন্ড্রিয়া, হ্যান তেন সব কিছু A to Z সবগুলা ঝিল্লিযুক্ত। ঝিল্লিবিহীন কারা কারা?
এই যে দেখো ঝিল্লিবিহীন অঙ্গাণু, কোষীয় কঙ্কাল, কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। তো আমি তোমাকে লিখে দিয়েছি সেন্ট্রিওল, তুমি পাশে লিখে রাখো সেন্ট্রোজোম। যাহাই সেন্ট্রিওল তাহাই সেন্ট্রোজোম, একই জিনিস। যাহাই সেন্ট্রিওল তাহাই সেন্ট্রোজোম। তাহলে দেখো সেরা কঙ্কাল, এইটা দিয়ে আমরা ইনশাল্লাহ এইটা উত্তর করে ফেলতে এটা উত্তর করে ফেলতে পারবো। পারা যাবে ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে, পারবো কিনা তো দেখি তো। এই রিলেটেড এমসিকিউ আসলে তুমি উত্তর করতে পারো কিনা। রেডি? দেখা যাক এই রিলেটেড প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারো কিনা। ওকে, দেখি সত্য মিথ্যা বলো। এই লাইনটা সত্য নাকি মিথ্যা? কে বলতে পারবা এই লাইনটা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? ট্রু অর ফলস? এই কমেন্ট বক্সে কি হচ্ছে আমি কিন্তু খেয়াল করছি না। সবাই পড়াটাতে ফোকাস করো, সবাই পড়াটাতে ফোকাস করো। ভেরি গুড, তাহলে তোমাদেরকে আগামী 3 দিনের মধ্যে নোট জমা দিতে পারবা। খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ, ভালো উত্তর করতে পেরেছো। বিউটিফুল, ঠিক আছে, সুন্দর। ওকে, সুন্দর। তাহলে সবাই যারা উত্তর করেছো থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু শিখে গেলাম আমরা। ভেরি গুড। তাহলে আমরা কত কিছু পড়লাম আজকে 1.5 ঘন্টায়? অনেক কিছু পড়লাম। ঠিক আছে, নোট কোথায় জমা দেবো? আমি গ্রুপের নাম দিয়ে দিয়েছি, এই জায়গাতে নোট দিবা। তাহলে অনেক কিছু তুমি জানলা। এখন প্রিয় ভাই ও বোনেরা, আমরা অঙ্গাণুগুলো পার্ট 2 সহ নাকি স্যার? না, পার্ট 1 পার্ট 2 দুটো মিলে রেজাল্ট দিব। তো আজকে তো পার্ট 1, তোমরা পার্ট 1 এর নোট অবশ্যই দিবা, আবার পার্ট 2 এর ক্লাসের নোটও দিবা। দুইটা মিলাই আমি দুটো আলাদা রেজাল্ট দিব, চিন্তা করার কিছু নাই। দুইটার আলাদা রেজাল্ট দিব, নো ওয়ারিজ, দুটো আলাদাভাবে রেজাল্ট দিব। ঠিক আছে ভাইয়া, কিছু বলেন। ডিসক্রিপশন বোর্ডে, ডিসক্রিপশনে নোট কীভাবে সাবমিট করবা, কীভাবে কী করবা, সব কিছু বলা আছে। সো এই টপিকগুলো থেকে তাহলে যা প্রশ্ন আসবে তোমাকে আমি পুরাটা পড়াই দিতে পারলাম বলে আমি ধরে নিচ্ছি। দেখো তো টপিকগুলো পারবো কিনা। এইবার দেখো তো আমাদের সমাজে তুমি খেয়াল করেছো কিনা, আমাদের সমাজে কেউ ডাক্তার, যেমন আমি, মানুষ অসুস্থ হলে আমার কাছে আসে। আবার আমি কিন্তু একটা রাস্তা বানাতে পারবো না। আবার যারা ইঞ্জিনিয়ার, তারা দেখো আমাদের চারপাশের সব কিছু বানাইছে। ইঞ্জিনিয়ার, তারা আমাদের চারপাশে সব কিছু বানিয়েছে। এই যে দেখো ইঞ্জিনিয়াররাই কিন্তু আজকে মূলত এই যে স্মার্ট বোর্ডটাকে বানিয়েছে, ক্যামেরাটাকে বানিয়েছে, তুমি যে মোবাইলে ক্লাস করছো সেটাকে বানিয়েছে, এই যে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করছো, এটা ইঞ্জিনিয়াররা বানিয়েছে, তাই না? আবার যখন কোথাও যুদ্ধ হয় তখন তুমি আমি কি যুদ্ধ করি? যুদ্ধ করে আমাদের আর্মি, তারা আবার একটা স্পেশালিটি। আবার ডাক্তারকে কে ডাক্তার বানাইলো? ইঞ্জিনিয়ারকে কে ইঞ্জিনিয়ারিং পড়াইলো? আর্মিকে কে যুদ্ধবিদ্যা শেখালো? এদের সবাইকে শেখায় কে? এদের সবার টিচার থাকে, শিক্ষক। তাহলে আমাদের সমাজে মানুষরা, আমরা এক এক পেশায় বিভক্ত। আসলে কেউ কারোতে ছোট না, কেউ কারোতে বড় না, সবাই সব মিলিয়ে আমরা একটা সোসাইটি। ঠিক তেমনি আমাদের যে কোষ, এই কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে, সব মিলিয়ে এইটা একটা সোসাইটি। এই কোষের মধ্যে
হেডকোয়ার্টার হলো নিউক্লিয়াস। এ হলো রাজা, এ হলো রাজা, নিউক্লিয়াস সবাইকে আদেশ উপদেশ দেয়, নিউক্লিয়াস সবাইকে কন্ট্রোল করে। তোমাকে যদি বলা হয় কোষের হেডকোয়ার্টার বা মস্তিষ্ক কোনটা, তুমি উত্তর দিবা হলো নিউক্লিয়াস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এরপর এইখানে থাকে ছোট ছোট রাইবোজোম। কোষের মধ্যে যে রাইবোজোমগুলো থাকে, এই রাইবোজোমগুলোকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। দেখো মূল পড়া কিন্তু তোমাকে আগে বুঝতে হবে। এই রাইবোজোমকে বলে কোষের প্রোটিন ফ্যাক্টরি। কোষে যত প্রোটিন তৈরি হবে সবগুলো তৈরি করবে কে? এই রাইবোজোমগুলা। এই প্রোটিনগুলোকে তৈরি করার পর এগুলোকে সুন্দর করে প্যাকেট করে, এই প্রোটিনগুলোকে সুন্দর করে সাইজ করে। যেমন তুমি বাজার থেকে চিপস কিনে খাও, এই চিপস কিন্তু চাইলে তোমাকে এমনিও কাগজের ঠোঙায় ধরাই দিতে পারে, কিন্তু তাই কি দেওয়া হয়? দেওয়া হয় না। এই যে প্রোটিনগুলা রাইবোজোম তৈরি করে, সেই প্রোটিনগুলোকে এই যে গলগি বডি এগুলাকে প্যাকেজ করে। তাহলে গলগি বডি এদের কাজ কি? এদের কাজ হলো প্যাকেজ করা। কি কাজ? প্যাকেজিং করা। গলগি বডির কাজ হলো প্রোটিন যেগুলো তৈরি হয় সেগুলোকে প্যাকেজিং করা। ওকে ফাইন, ঠিক আছে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে কিছু বিষয় থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইরকম, তারা দেখতে এই রকম থাকে, এদেরকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক কিছু তৈরি করে, এটার অনেক কাজ, একটু পরে তুমি দেখতে পাবা অনেক কাজ। এখন প্রত্যেকটা কাজ করতে টাকা লাগে, শক্তি। বাংলাদেশে পৃথিবীর কোথাও টাকা ছাড়া কোনো কাজ হয়? টাকা ছাড়া কোনো কাজ হয় না। এই টাকা বা শক্তির যোগান দেয় কে? এই টাকা বা শক্তির যোগান দেয়, এটিপি তৈরি করে কে? পাওয়ার হাউস নামে পরিচিত। কে? পাওয়ার হাউস নামে পরিচিত মাইটোকন্ড্রিয়া। তাহলে তাকায় দেখো তো, এক একজন এক একটা কাজ করে। মাইটোকন্ড্রিয়া এক একজন এক একটা কাজ করে। বিউটিফুল। আচ্ছা, তারপর এটা যদি উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষ হলে এই জায়গায় থাকে হলো প্লাস্টিড। এই প্লাস্টিডটাই তো, এই যে প্লাস্টিড, এই প্লাস্টিডটাই তো কি করে দেখো তো, শর্করা জাতীয় খাবার তৈরি করে। এই খাবারটাকে ভেঙেই তো মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে। তাহলে এইটার নাম হলো প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট শর্করা জাতীয় খাবার তৈরি করে। তাহলে দেখো এক একটা কোষের এক একটা কোষ অঙ্গাণুর এক এক রকম কাজ। যদি বলে কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস, কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া, কোষের প্যাকেজিং কেন্দ্র গলগি বডি, কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, কোষের শর্করা জাতীয় খাদ্যের কারখানা প্লাস্টিড। দেখো প্রত্যেকের কাজ হলো গুছানো। এর মধ্যে এই জিনিসগুলো এরকম খাপে খাপে যে থাকে, এই জিনিসগুলো যে খাপে খাপে থাকে, এইটাকে কন্ট্রোল করে কারা? এই জায়গায় জায়গায় এইরকম কোষের কঙ্কাল, এটাকে বলা হয় কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল এই যে জিনিসগুলোকে সুন্দর করে জায়গায় জায়গায় আবদ্ধ করা, কঙ্কালের মতো আমাদের শরীরে যেমন কঙ্কাল থাকে, এইভাবে এই জায়গায় কি থাকে? এই জায়গায় থাকে কোষীয় কঙ্কাল। এই যে পড়াগুলা আমরা পড়ব, এই যে পড়াগুলো আমরা পড়ব, কোষীয় কঙ্কাল, এইটাই সামনে আমরা সুন্দর করে পড়তে যাচ্ছি। বুঝাতে পারলাম? তাহলে গলগি বডি নাকি গলজি বডি, একজন প্রশ্ন করেছে। গলগি এবং গলজি, তুমি যেইটা ইচ্ছা, গলগি বা গলজি তুমি যেইটা ইচ্ছা সেইটাই বলো। তো মেইন ফাংশনগুলো বুঝতে পারলাম কিনা? এর মধ্যে একটার কথা তো বলাই হয় নাই, এটা হলো বিষের থলি। বাপরে বাপ, এই থলির ভিতরে বিষ থাকে। এই বিষ যেই জায়গায় লাগবে পুড়ে ছারখার হয়ে যাবে। এদেরকে বলে লাইসোজোম। এদেরকে বলে বিষের থলি বা লাইসোজোম। তো দেখো প্রত্যেকটা অঙ্গাণু থেকে এই ছোট ছোট কথাগুলাই বলা, প্রত্যেকটা অঙ্গাণু থেকে এই সুন্দর সুন্দর কথাগুলাই বলা আছে। দেখো মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বললাম? পাওয়ার হাউস অফ সেল বললাম। তাহলে মূল কথাগুলা আমরা এখান থেকে আইডিয়া পেয়ে গেলাম কিনা? তো দেখি তো তোমার কতটুকু তুমি ক্লাসে মনোযোগ দিলা। তোমাকে যদি কেউ প্রশ্ন করে, বলো তো কোষের সকল এটিপি তৈরি করে কে? একের উত্তর দাও। তোমাকে যদি বলে কোষে শর্করা তৈরি হয় কোথায়, এটার উত্তর দাও। তোমাকে, এটা কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে, তোমাকে বলল কোন জায়গায় ভয়ঙ্কর সব এনজাইম থাকে যেটা সবাইকে ধ্বংস করে দেয়? ভয়ঙ্কর এনজাইম থাকে কার কাছে যা সবাইকে ধ্বংস করে দেয়? কোনটাকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলে? দেখি তো তুমি অঙ্গাণুগুলোর নাম মনে রাখতে পারলা কিনা।
দেখি একটা শব্দ দ্বারা তুমি চিনতে পারো কিনা। দেখি 1 2 3 4 বলে ফেলো, দেখি পারা যায় কিনা। পারবো ইনশাআল্লাহ, ভেরি গুড। তাহলে সবার উত্তর সঠিক। তাহলে কারা কারা সবাই আশা করি পেরেছি। তাহলে মাইটোকন্ড্রিয়া, শর্করা তৈরি কারখানাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। এনজাইম তৈরির এনজাইমের কারখানা যেটা অন্য সবাইকে ধ্বংস করে দেয়, লাইসোজোম। প্যাকেজিং কেন্দ্র। তো দেখো কারোর সাথে কারো কাজের মিল নাই, প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে। তো এইগুলা আমাদেরকে এখন আস্তে আস্তে 1 বাই 1 প্রত্যেকটা 1 বাই 1 ঠান্ডা মাথায় পড়তে হবে। সিফাতুর খুবই সুন্দর, জাবির, ফারহান খুব ভালো, তোমরা সঠিক উত্তর দিয়েছো। যারা সঠিক উত্তর দিয়েছো সবাই, যারা চারটেই সঠিকভাবে পেরেছো তাদেরকে আমি হাততালি দিচ্ছি। সবার জন্য অনলাইন ভালোবাসা। আশা করি যা যা পড়ালাম অনেকটুকু বুঝতে পেরেছো। আমরা কি এখন একটা ব্রেক দিব, নাকি আমরা আজকের মতো আমরা প্রায় 1 ঘন্টা 40 মিনিট টানা ক্লাস করলাম, তোমরা আমাকে বলো বাকিটুকু আমরা নেক্সট দিন পড়বো নাকি আজকেই শেষ? আজকে ব্রেক দিব নাকি এখানে শেষ করবো আজকের মতো? তোমরা আমাকে বলো আর পড়তে চাও কিনা। আমার মনে হয় আমরা প্রথম দিন হিসাবে একটা ভালো শুরু করেছি। আমরা বাকি অঙ্গাণুগুলো দ্রুত কালকের দিন পড়ে টিস্যু মিশু সব কালকেই পড়ে ফেলা যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে। তাহলে 1 মাইটোকন্ড্রিয়া, 2 প্লাস্টিড। তো আমার মনে হয় যে আমরা শুরুর ক্লাস হিসাবে 1 ঘন্টা 40 মিনিট খুব ভালো। তো তোমাদেরকে তাহলে আমি বলে দিচ্ছি যে নোট কিভাবে সাবমিট করবা। আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা অনেক কনসেপ্ট পড়েছি। এই চ্যাপ্টারের একটু খালি রিভিশন দিয়ে দিই আজকে আমরা কি পড়লাম। আমি আমার পরিচয় দেওয়ার পর থেকে কোষ নিয়ে তোমাদেরকে মজার মজার তথ্য দিয়েছি। তারপরে দেখো তো কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র তৈরি হয় সেটা উদাহরণ দিয়েছি। তারপরে কার কার কোষ আছে কোষ নাই সেটা তোমাদেরকে বললাম। একটা আদি কোষ দেখতে কেমন সেটা আলোচনা করা হয়েছে, মনে পড়ে যদি। একটা প্রকৃত কোষ দেখতে কেমন সেটা আলোচনা করা হয়েছে। ক্রোমাটিনের সাথে বাকিদের কি পার্থক্য সেটা আলোচনা করা হয়েছে, মনে পড়ে কিনা। আদি কোষ এবং প্রকৃত কোষের ক্রোমাটিনের কি পার্থক্য সেটা আলোচনা করা হয়েছে। রাইবোজোমের কি পার্থক্য সেটা আলোচনা করা হয়েছে। এস দ্বারা কি বোঝায় সেটা আলোচনা করা হয়েছে। এই তিনটার মধ্যে কি পার্থক্য সেটা আলোচনা করা হয়েছে। তো এইগুলো প্রত্যেকটি আলোচনা করা হয়েছে। দেহকোষ জননকোষের কি পার্থক্য সেটা আলোচনা করা হয়েছে। কোষ প্রাচীরের গঠন এইটা আলোচনা করলাম আমি, মনে পড়ে কিনা। কোষ প্রাচীরের 3টা স্তর, প্রোটোপ্লাজমের অংশ কারা কারা সেটা বলা হয়েছে। একদম মূল মূল কথাগুলো আজকে আলোচনা করা হয়েছে। অঙ্গাণু টঙ্গাণু সব আজকে আলোচনা করা হয়েছে। তো দেখো এই তো, এবং সবগুলোর উপর একটা ক্লিয়ার কাট আইডিয়া দেওয়া হলো। এরপর এইগুলোর আগামী দিন ইনশাআল্লাহ তাহলে সুন্দর কত কিছু জেনে গেলাম। জীববিজ্ঞান পরীক্ষা হবে কিনা, অবশ্যই আজকে যে টপিকটুকু পড়ানো হয়েছে এই টপিক থেকেই সামনে জীববিজ্ঞান পরীক্ষা হবে। তো এখানে তো আমার যেটা মনে হয় যে আমরা সামনের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো এবং টিস্যুর বিন্যাস এক ঘন্টা 2 ঘন্টায় পড়ে ফেলবো। তো তোমরা আমরা এই পুরো চ্যাপ্টার শেষে তো পরীক্ষা হবেই। আজকে যতটুকু পড়ালাম সেটার উপরে কিন্তু তোমাদের 10 MCQ হবে।
তোমাদের এইটার উপরে তোমাদের 10টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেটার উপরে তোমাদের পরীক্ষা নিব। তো আমার মনে হয় যে দ্যাটস ফাইন। এইটুকু যা পড়েছো বই থেকে সবাই এই পেজগুলো পড়ে ফেলবা। আমি চেষ্টা করব এই দাগানো বইটা তোমাদেরকে দিয়ে দেওয়ার। আমি যেই লাইনগুলো দাগাই দিলাম এগুলো থেকে ডিরেক্টলি এসএসসি পরীক্ষায়, এই যে দেখো যেই লাইনগুলো আমি দাগিয়ে দিলাম এগুলো থেকে ডিরেক্টলি এসএসসি পরীক্ষায় তুমি এমসিকিউ পাবা। একদম ডিরেক্টলি এসএসসি পরীক্ষায় তুমি এমসিকিউ পাবা, প্রত্যেকটা টপিক থেকে এসএসসি পরীক্ষায় এমসিকিউ পাবা। ঠিক আছে, বুঝাতে পারলাম? ঐচ্ছিক টিস্যুগুলো একটু দরকার। তো পরশুদিন দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার। পরশুদিনের ক্লাসে, পরশুদিন তো বুধবার, পরশুদিনের ক্লাসে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা A to Z পড়ে ফেলবো। আর এই যে এমসিকিউ শিটটা, এই এমসিকিউ শিটটা কিন্তু আমার যে আজকের ক্লাস লিঙ্ক, সেই ক্লাস লিঙ্কের উপরে গেলেই তুমি পেয়ে যাবা। আর তোমরা যারা নোট সাবমিট করবা, কোন গ্রুপে আজকের ক্লাস রিভিউ এবং নোট সাবমিট করবা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই গ্রুপটাতে তোমরা সবাই নোট সাবমিট করবা, ঠিক আছে? এই যে ওকে, তাহলে আমরা আজকে পড়া শুরু করলাম, তোমরা আমার সাথে যাত্রা শুরু করলা। প্রথম দিনই আমি তোমাদেরকে বেশি প্রেশার দিতে চাচ্ছি না। পরশুদিন আমরা চ্যাপ্টারের সব কিছু শেষ করে ফেলবো, একদম চিন্তা করো না। পরশুদিন 2 ঘন্টা 15 মিনিট ক্লাস করার মন মানসিকতা নিয়ে আসবা, তাহলেই হবে। এবং তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে যাচ্ছে, সবাই অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবা। আমি তোমাদেরকে বলে দিয়েছি কি হ্যাশট্যাগ, আবারও নোটে কীভাবে নোট করবা সেটা আমি আবারও বলে দিব, চিন্তা করার কোনো কারণ নাই। তো থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা কি ইউটিউবে পাবা কিনা? ক্লাসটা ইউটিউবে আমার চ্যানেলেও পাবা, এমপিবিএনেও পাবা, 2 জায়গাতেই পাবা। আমার ইউটিউব চ্যানেলের নাম ডিএমসি ড্রিমার্স। ক্লাসটা আপলোড দিয়ে আমি তোমাদেরকে নোট আজকের ক্লাসে লিঙ্ক দিয়ে দিব, যাতে সবাই ক্লাসটা করতে পারো। তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ডিএমসি ড্রিমার্সে গেলেই তুমি আমাদের এই ক্লাসটা পেয়ে যাবা। কখন পেয়ে যাবা? এই একটু পরেই। আমরা ডাউনলোড করে আপলোড করতে যতক্ষণ সময় লাগে, সর্বোচ্চ 15 মিনিট, 15 মিনিট পরেই তুমি আমাদের এই ক্লাসটা অবশ্যই পেয়ে যাবা। তাহলে প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তাহলে ওকে, আজকের মতো আমরা ব্রেক দিব না, আমরা আজকে এখানে শেষ করব। প্রথম দিন আমরা অল্প পড়লাম, পরশু দিন আমরা সব টপিক শেষ করে দিব ইনশাল্লাহ। তো কিভাবে নোট সাবমিট করবা, জাস্ট একটা অনেস্ট রিভিউ দিবা, আজকে নোটটা সাবমিট করবে যাতে বাকিরা অনুপ্রাণিত হয়। আর পরশু দিনের জন্য প্রিপেয়ার থাকবা। দাগানো বইটার লিঙ্ক আমি সব কিছু ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। নোট কিভাবে করবা, ক্লাসে যা যা পড়ালাম সেটাই সুন্দর করে তোমার খাতার মধ্যে লিখে ফেলা, এটাই নোট। আলাদা করে তেমন কিছু নোট করতে হবে না। আর পরীক্ষা কিভাবে দিবা এটা আলাদা করে পোস্ট করে জানিয়েও দিতে হবে। আর সিকিউ, শর্ট কোয়েশ্চেন এবং সিকিউ, এইটা আমি অবশ্যই নেক্সট ক্লাসে প্র্যাকটিস করাই দিব। নো ওয়ারিজ, আমি নেক্সট ক্লাসে প্র্যাকটিস করাবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা আমি প্র্যাকটিস করাই দিব। ওকে, তাজবির বলেছে ভাইয়া প্রাণী কোষের ক্ষেত্রে কোষ আর প্রোটোপ্লাজম আলাদাভাবে বলা দরকার আছে কিনা? দুইটাই তো একই, আলাদাভাবে বলা দরকার নাই। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ যা, প্রোটোপ্লাজমও তা। তো তুমি এটা নিয়ে এত মানে চিন্তিত কেন? এটা তো খুব, প্রোটোপ্লাজম বলো কোষ বলো, তাতে খুব একটা ভুল হবে না, কোনো পার্থক্য হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সায়েন্সেস ম্যান, মোটিভেশন সবগুলো ক্লাস করবা, আমাদের যতগুলো ক্লাস আছে সবগুলো করবা, দেখবো তোমার ফুল রিভিশন হয়ে গেছে। তাহলে সবাই ভালো থাকো, আজকের মতো আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।